Hello, hello. Am I audible? হ্যালো ইশাক ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে আপনাকে? Oh, okay. আচ্ছা, hello everyone. So, অনেক রাত হয়ে গেছে। ডিরেক্টলি মুভ অন টু দ্য সেশন, যেহেতু এত রাতে আরো যদি ডিলে করি দেন অনেক দেরি হয়ে যাবে। সো, ভাই রেকর্ড করতেছি, আপনার রেকর্ড করলে প্রবলেম হবে? না, খুব একটা প্রবলেম নাই রেকর্ড করলে। বাট যদি এটা স্প্রেড করা হয়, প্লিজ লেট মি নো যে কাকে হ্যাঁ হ্যাঁ দেওয়া হ্যাঁ, হবে। অবশ্যই রেকর্ডিং এ যা কিছু করবো আপনাকে জানাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো সেশনে অ্যাজ আই ডোন্ট নো যে কে কে কোন কোন পজিশন থেকে মানে সেশনটা করার চেষ্টা করতেছেন, সেই কারণে আই উইল ট্রাই টু কভার থিংস যেগুলা লাইক একদম নোভিস ডিবেটার থেকে মানে সবারই মোটামুটি লাগবে এরকম ভাবে। অ্যান্ড কোনো কিছু অতিরিক্ত কমপ্লেক্স করার ট্রাই করব না। ট্রাই ট্রাই টু সিম্পলিফাই ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যাতে যারা একদম নিউ কামার আছেন তাদের জন্য বেনিফিশিয়াল হয়। ওকে, সো ইন জেনারেল যেটা নিয়ে কথা হবে আজকে সেটা হচ্ছে স্পিকার রোলস। এখন স্পিকার রোলের মধ্যে যে পার্ট গুলো আছে সেটা হচ্ছে ইন ভ্যাকিউম স্পিকার রোল কাজ করতে পারে না। ধরেন যে আপনার পিএম এ ক্যারেক্টারাইজ করা লাগবে, যে আপনার সেকেন্ডে আর্গুমেন্টেশন করা লাগবে। বাট ইফ ইউ ডোন্ট নো যে আর্গুমেন্টেশন কেমনে করতে হয় বা আর্গুমেন্টেশনের জন্য আমার কি কি বিল্ড করা লাগবে, এটা যদি আপনার আইডিয়া না থাকে, দেন থিংস বিকাম এক্সট্রিমলি হার্ড ফর ইউ, যে আপনি প্রপারলি ক্যারেক্টারাইজ তখন করতে পারবেন না বা আর্গুমেন্ট বিল্ড করতে পারবেন না। সো স্পিকার রোল হচ্ছে আইসোলেশনে ওভাবে না দেখে থিঙ্ক অফ ইট ডিবেটে যা যা লাগে আশেপাশের সবকিছু, লাইক ক্যারেক্টারাইজেশন, মোশন অ্যানালাইসিস, সবকিছুর একটা কিউমুলেটিভ পার্ট হিসেবে। সো এভরিথিং এটার মধ্যে ইনক্লুডেড। এখন আসে মানে এটা তো জেনারেল ডিসকাশন গেল। সেকেন্ড অফ অল ডিসক্লেমার, আমি যা যা বলবো এগুলা লাইক অ্যাবসুলুট না। সো প্রত্যেকটা এক একটা অ্যাপ্রোচ, প্রত্যেকটা মানুষের স্পিকার রোলে দেয়ার ক্যান বি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ যেগুলো কিনা মানুষজন নিজের ক্রিয়েটিভিটি থেকে ইনপুট দেয়। তো স্লাইড ভ্যারিয়েশন অনেকের অনেক ক্ষেত্রে থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে মেজর ভ্যারিয়েশন থাকা পসিবল। But this is how I view speaker roles or how to approach as particular speakers. So সেখান থেকে আপনাদের যতটুকু দরকার পড়ে ওটা অ্যাডাপ্ট করবেন। নাও, ফার্স্ট অফ অল, একদম শুরু থেকে আসি যে ডিবেটের প্রথম স্পিকারে একদম ফার্স্ট যারা করেন, যে ফার্স্ট স্পিকিং এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার কি কি লাগবে। এখন ফার্স্ট স্পিকার রোল সবারই বোঝা দরকার। মানে আপনি যদি থার্ড হন বা সেকেন্ড হন বা যেই হন, মানে যে স্পিকারই হন না কেন, আপনার ফার্স্ট স্পিকার রোল বোঝা ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ ফার্স্ট স্পিকার আপনার ডিবেটটাকে কিভাবে সেট করতেছে এটার উপর ডিপেন্ড করে এন্টায়ার ডিবেট কোন জায়গায় স্ট্যান্ড করবে এবং আপনার ডিবেটের কনক্লুশন কোনখানে পৌঁছাবে। সো ফর এক্সাম্পল, ইফ ইউ আর থার্ড স্পিকার এবং আপনার ফার্স্ট স্পিকারের পিএম এর সেট আপ কোনো একটা পার্টিকুলার কনটেক্সটে হয় এবং আপনার পিএম সেট করে যে এটাই ডিবেটের প্রাইমারি ক্লাস এবং ডিবেট পুরোটা এটা নিয়ে হয়, দেন থার্ড স্পিকার হিসেবে আপনার প্রাইমারি কাজ হবে ওই যে প্রাইমারি যে ক্লাসটা অলরেডি সেট করা ওটার বেসিস আগানো, আনলেস আপনি এটা বুঝেন যে ওই ক্লাস দিয়ে জিতা পসিবলই না। সো ফার্স্ট স্পিকার কিভাবে ডিবেটটাকে সেট করতেছে, কোন কনটেক্সটে ডিবেট আগাচ্ছে, এইটা বুঝে ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফার্স্ট স্পিকার কিভাবে কাজ করবে এই টিম কেমিস্ট্রিটা ধরে রাখার জন্য এটা একদম ক্রুশাল পজিশন। তো এখন ফার্স্ট স্পিকারের মার্কস কি কি, আপনি কি কি করবেন অ্যান্ড কি কি করবেন না। আম অনেকে লাইক ডাব্লিউএসডিসি ফরম্যাটে ডিবেটিং করেন, ওই ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস মানুষজন ওভারডু করে। যেমন ইংলিশে অনেকে লম্বা ইন্ট্রো দেয়, ইন্ট্রো 15 সেকেন্ডস এর মধ্যে শেষ করা লাগবে। যে আপনি যদি স্ট্রং রেটরিক দিয়ে একটা ইন্ট্রো স্টার্ট করেন ফার্স্ট স্পিকারে, ট্রাই টু এন্ড ইট উইদিন 15 সেকেন্ডস, বা এর থেকে অনেক ইলংগেটেড ইন্ট্রো যেটা ফুললি রেটরিক অ্যান্ড কোনো সাবস্টেন্স নাই, সেগুলো না দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড সেকেন্ড অফ অল, ওয়েন ইউ প্রোভাইড ইন্ট্রো, ডিবেটের ইন্ট্রো আমার এটা,
তখন ট্রাই টু মেক ইট অ্যাজ মাচ রেলেভেন্ট অ্যাজ পসিবল। তো এটাই। এখন ইন্ট্রোর জন্য অবভিয়াসলি আলাদাভাবে সেরকম কিছু পাবেন না, মানে কোনো স্কোর বেনিফিট বা এমন কিছু পাবেন না। ইট ইজ জাস্ট সামথিং পিপল ডু ইন দ্য পিসি ফরম্যাট 3v3 তে। এখন এরপরে মানে অ্যাকচুয়াল সাবস্টেন্স কোনখান থেকে শুরু হয়? সাবস্টেন্স শুরু হয় ফার্স্ট অফ অল ডিবেটের সেট আপ থেকে। ফার্স্ট স্পিকারের একদম প্রাইমারি বার্ডেন ইজ ডিবেটের সেট আপ। এখন সেট আপ বলতে কি বুঝাইতেছি? সেট আপ বলতে বুঝাচ্ছি একদম ক্রুশাল পার্ট যেগুলি আছে, এই ক্রুশাল পার্ট গুলোকে নিজের মতো করে যতটা ক্লিয়ারলি পসিবল এবং প্রেসাইসলি পসিবল সেভাবে সেট করা। সো ফর এক্সাম্পল, ধরেন কোনো একটা মোশন আছে, দিস হাউস উড, একদম ক্লাসিকে যায়, দিস হাউস উড লিগালাইজ দ্য কনজাম্পশন অফ ড্রাগস অর দিস হাউস উড ব্যান দ্য কনজাম্পশন অফ মিট। ধরেন ব্যান মোশন বা লিগালাইজেশন, এইসব জায়গায় আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে মোশনটার ব্যানের বা লিগালাইজেশনের মডেলটা কি, এটা দেখতে কিরকম, এই মডেলে আমার কি কি থাকবে, বা গভর্নমেন্ট যদি ব্যান করে ইজ ইট আ গ্র্যাজুয়াল ব্যান অর ইজ ইট আ র্যাপিড ব্যান, বা এটা কি ইনস্ট্যান্টলি কালকে থেকে ইনঅ্যাক্টেড হবে কিনা, আমার কোনো অল্টারনেটিভ মডেল আছে কিনা, যে না আমি এটাকে লিগালাইজ করতেছি বাট দেয়ার উইল বি রেগুলেশন, এই রেগুলেশন গুলা দেখতে কিরকম। সো এই সব কিছু হচ্ছে আপনার একটা ডিবেটের সেট আপের ভিতরে যে ক্রুশাল পার্টগুলি, যেরকম ব্যান বা লিগালাইজেশন ডিবেটে, পলিসি ডিবেটে আপনার একটা মডেল দেওয়া লাগবে, সেই মডেলটা আপনার সেট আপের পার্ট। অ্যান্ড এইটা অ্যাবসলিউটলি মাস্ট যে আপনার এই সেট আপের ভিতরে, যাতে করে আপনি সবকিছু ক্লিয়ার রাখেন। সেট আপের আর কি কি এক্সাম্পল থাকতে পারে? আরেকটা হচ্ছে ধরেন আপনার রিগ্রেট মোশন আছে, যে দিস হাউস রিগ্রেটস দ্য ন্যারেটিভ দ্যাট ফরগিভনেস ইজ আ ভার্চু। এখন এইখানে আপনার কাজ কি? এখানে আপনার কাজ হচ্ছে ফরগিভনেস ইজ আ ভার্চু, এটা যদি না থাকে, আমি যদি এই ন্যারেটিভটাকে রিগ্রেট করি, এই ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভটা কি হইতো? এই কাউন্টার ন্যারেটিভটা হচ্ছে বেসিক্যালি ফরগিভনেস কে ইমোরাল হিসেবে দেখা হইতো নাকি এমোরাল হিসেবে দেখা হইতো, সেটা হলো মানে এন্টায়ার ডিবেটের একটা অল্টারনেটিভ দাঁড়ায়। সো রিগ্রেট মোশনে আমার একটা অল্টারনেটিভ দেখাতে হয় বা কাউন্টার ফ্যাকচুয়াল দেখাতে হয়। আচ্ছা, মানে বিফোর আই মুভ ফরওয়ার্ড, মানে কাউন্টার ফ্যাকচুয়াল কি, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে আমি একটু এক্সপ্লেন করবো যে কাউন্টার ফ্যাকচুয়াল কি জিনিস, তারপরে আগাবো। ভাই হালকা করে একটু এক্সপ্লেন করলে বেটার হয় সবার জন্যই। আচ্ছা আচ্ছা, তাহলে বলি। কাউন্টার ফ্যাকচুয়াল হচ্ছে মানে কোনো কিছুর সিম্পল ভাষায় একটা কিছুর অ্যাবসেন্সে ওইখানে আর কি হইতে পারে, সেটা হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়াল। যে ধরেন মানে কোন একটা ন্যারেটিভ যদি সোসাইটি থেকে ভ্যানিশ হয়ে যায়, সাপোজ হার্ড ওয়ার্ক করা ভালো জিনিস, এটা যদি সোসাইটি থেকে আজকে ভ্যানিশ হয়ে যায়, এটার জায়গায় কি স্পেসটাতে মানে নিজের জায়গাটা করে নিবে। ধরেন হার্ডওয়ার্ককে আমরা তখন কিভাবে দেখব? হার্ডওয়ার্ককে কি তখন খারাপ হিসেবে দেখা হবে, নাকি নিউট্রাল হিসেবে দেখা হবে, নাকি ভালো বাট অত গ্লোরিফাইড ভালো না এভাবে দেখা হবে? সো চিন্তা করা লাগবে যে বেসিক্যালি কোনো কিছুর অ্যাবসেন্সে ওইখানে কি জায়গা করে নেয়, সেটা হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়াল। সো রিগ্রেট মোশনে যখন আপনি অ্যাপ্রোচ করেন যে দিস হাউস রিগ্রেটস এক্স ওয়াই জেড, তখন আপনার যেটা চিন্তা করা লাগবে সেটা হচ্ছে এই ন্যারেটিভটা বা এই কনসেপ্টটা আমরা রিগ্রেট করতেছি মানে কি? আমরা রিগ্রেট করতেছি মানে হচ্ছে একদম পিছনে রেট্রোস্পেক্টিভলি দেখতেছি যে এই জিনিসটা অ্যাবসেন্সে দুনিয়াটা বেটার হইতো। সো এটার অ্যাবসেন্সে যে জিনিসটা এটার জায়গা করে নিত, সেটা হচ্ছে আমার কাউন্টার ফ্যাকচুয়াল। সিম্পল আছে এক ধরনের অল্টারনেটিভ যেটা রিগ্রেট মোশনে কাজ করে আলাদাভাবে। সো এই কাউন্টার ফ্যাকচুয়াল গুলোকে ফ্রেম করে তখন হলো একদম শুরু থেকে বিগিনিং থেকে আপনার কাউন্টার ফ্যাকচুয়ালটা ড্র করা লাগবে, যে এটা হচ্ছে ডিবেটের কাউন্টার ফ্যাকচুয়াল, এন্ড এই কাউন্টার ফ্যাকচুয়ালের সাথে আমি কম্প্যারিজন করব আমার। এখন ভাই গ্রাউন্ড কি কিভাবে বুঝবো? ওকে, এইটা বুঝার লাইক ইজিয়েস্ট পসিবল ওয়ে হচ্ছে ডিবেটের মানে বেসিক্যালি গ্রাউন্ড আইডেন্টিফিকেশন একজন আছে। এখন গ্রাউন্ড আইডেন্টিফিকেশনের জন্য কয়েকটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে মোশনের স্পেসিফিক যে ওয়ার্ডিং গুলো আছে সেগুলো চেক করা, যে ডিবেটটা কই হচ্ছে, কাকে নিয়ে হচ্ছে। সেকেন্ড হচ্ছে ডিবেটের
টাইপ চেক করা বা ক্যাটাগরাইজেশন চেক করা। সো সাপোজ ডিবেটর মানে এক্সাক্ট ফ্রেমিংটা এরকম আছে যে দিস হাউস সাপোর্টস দ্য রাইজ অফ চয়েস ফেমিনিজম ইন ডেভেলপিং ওয়ার্ল্ড। এখন এইখানে ডিবেটটা কোথায় হবে? অবভিয়াসলি মোশন স্পেসিফাই করে দেওয়া আছে ডেভেলপিং কান্ট্রিজ গুলাতে। সো ডেভেলপিং কান্ট্রি গুলাতে চয়েস ফেমিনিজম ভালো জিনিস নাকি খারাপ জিনিস, ডিবেটটা এক্সাক্ট এইখানে। অ্যান্ড ওইটা নিয়ে কাজ করতে হবে যে ডেভেলপিং কান্ট্রিতে চয়েস ফেমিনিজম কি ইম্প্যাক্ট রাখতেছে। সেকেন্ড অফ অল, কোনো কিছু সাপোর্ট বা অপোজ করলে সেটার জন্য মোশনের বার্ডেন কি? মোশনের বার্ডেন হচ্ছে এটা লাভের থেকে ক্ষতি বেশি করতেছে নাকি লাভ বেশি করতেছে সেটা আইডেন্টিফাই করা। সো এইখান থেকে একদম থার্ড পার্টি নিউট্রাল অবজারভারে আপনার দেখা লাগবে যে এইখানে মানে ফেমিনিস্ট মুভমেন্টের বেটারমেন্ট হচ্ছে নাকি না, অথবা উইমেনদের ইন জেনারেল বেটার হচ্ছে নাকি সেটা নিয়ে। সো আইডেন্টিফিকেশনের জন্য এক, মোশনের টাইপ আইডেন্টিফাই করা, যে মোশনটা কোন টাইপের, দিস আর সাপোর্টস, রিগ্রেট মোশন, পলিসি মোশন অর অ্যাক্টর মোশন, কোনটার মধ্যে পড়ে। অ্যান্ড তারপর হচ্ছে দেখা যে ডিবেটটা কোন জায়গায় হচ্ছে। এখন লেটস আর কি যেটা নিয়ে বলতেছিলাম যে সেট আপের মধ্যে ফার্স্ট স্পিকার সেট আপে কি কি থাকবে? সেট আপে থাকবে ফার্স্ট মোশনটাকে আইডেন্টিফাই করে বের করা যে ইমোশনের জন্য আমার কি কি একদম প্রাইমারি জিনিস গোছানো দরকার, সেগুলো শো করতে হবে, মডেল দিতে হবে অথবা অল্টারনেটিভ দিতে হবে, যে সাপোর্টস বা অপোজ এইসব জায়গাতে অল্টারনেটিভ লাগে। যে আমি যদি কোনো কিছুকে অপোজ করি, অপোজিশন সাইড এসে বলতে পারে যে না, এটা থেকে যে অল্টারনেটিভটা থাকতো সেটা আরো বাজে হতো। সো ইয়া, সব জায়গা থেকে মানে অল্টারনেটিভস ক্রিয়েট করা পসিবল, বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিবেট আবার অল্টারনেটিভ লাগে না, কাউন্টার ফ্যাক্টর কোনো দরকার নেই, তো এখানে করবেন না। তো ডিবেটের ডিমান্ড বুঝে, মোশনের টাইপ বুঝে বা ক্যাটাগরি বুঝে ওখানে সেট আপ করা লাগবে। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ডিবেটের মেইন যে পার্ট গুলি আছে সেগুলোকে ক্যারেক্টারাইজ করা, মানে প্রাইমারিলি ডিবেটটাকে গুছানো। তো এটা দেখতে কিরকম? এটা হচ্ছে সাপোজ কোন একটা মোশনে অনেকগুলো টার্মিনোলজি রাখা আছে। এখন এই টার্মিনোলজি গুলা যদি আপনি সেফ ছেড়ে দিয়ে যান, দেন এইখান থেকে অবভিয়াসলি অপোজিশন সাইড অ্যাডভান্টেজ নিবে। সো এইটা করার জন্য বা ইন জেনারেল ডিবেটটা খুবই মেসি হবে, তাই যেটা করতে হয় সেটা হচ্ছে ডিবেটের প্রপার ক্যারেক্টারাইজেশন লাগে, যে প্রত্যেকটা মোশনের টার্মিনোলজি বা ইম্পর্টেন্ট পার্ট যেগুলি আছে সেগুলার ক্যারেক্টারাইজ করা। সো ফর এক্সাম্পল, this house prefers the optimistic perception of AI। হ্যাঁ, টার্মিনোলজি কি? টার্মিনোলজি হচ্ছে আপনার মোশনের যে ইম্পর্টেন্ট পার্ট গুলি বা আপনার যে মোশনটা লেখা আছে সেই মোশনের রিটেন পার্টের মধ্যে যে ওয়ার্ড গুলি আপনার ডিবেটের একদম ক্রুশাল সেগুলা। ফর এক্সাম্পল, যে দিস হাউস বিলিভ, দিস হাউস প্রেফার্স an optimistic perception of AI over pessimistic perception। এখন এখানে টার্মিনোলজি গুলো কি কি ইম্পর্টেন্ট? একটা হচ্ছে অপটিমিস্টিক পারসেপশন অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপটিমিস্টিক পারসেপশন। আরেকটা হচ্ছে পেসিমিস্টিক পারসেপশন অফ এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের পেসিমিস্টিক পারসেপশন। এইগুলা কি বা কোনটাকে কোনটার উপর প্রেফার করতেছে, এন্ড এই প্রেফারেন্সটা দেখতে কিরকম বা পারসেপশন গুলা মানে অ্যাকচুয়ালি কেমন, এইটা হচ্ছে ডিবেটের পার্ট। সো টার্মিনোলজি গুলাকে আপনার এক্সপ্লেন করা লাগবে যে অপটিমিস্টিক পারসেপশন দেখতে কেমন এন্ড পেসিমিস্টিক পারসেপশন দেখতে কেমন। অপটিমিস্টিক বলতে আশাবাদী পারসেপশন কোন একটা জিনিসের, এন্ড পেসিমিস্টিক বলতে নিরাশাবাদী বা কোনো কিছুকে নেগেটিভ লাইটে দেখা। সো এটার ক্যারেক্টারাইজেশন কেমন হইতে পারে? একটা সাইডে ক্যারেক্টারাইজেশন, অপটিমিস্টিক পারসেপশনের ক্যারেক্টারাইজেশন ক্যান বি যে আমরা এআই এর যে কেপাবিলিটি আছে সেগুলোর প্রতি আরো বেশি হোপফুল হব। দেন হচ্ছে এআই পোটেনশিয়ালে বিলিভ করব, বা এআই যে মানুষের জন্য নেট বেনিফিট আনতে পারে সেটা চিন্তা করব, বা এআই যে মেজর প্রবলেম গুলোকে সলভ করবে লাইক মেডিকেল অর সাইন্টিফিক্যাল, এই সমস্যাগুলোকে সলভ করতে হবে সেই জিনিসগুলোতে বিলিভ রাখবো। এন্ড এই পারসেপশনের এন কনক্লুশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে রিসার্চ বাড়াবো। দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানে বিভিন্ন সোসাইটাল এবং ইনস্টিটিউশনাল অ্যাসপেক্টে ইন্টিগ্রেট করার ট্রাই করব। সো এডুকেশনাল ইনস্টিটিউশনে বা মানুষজন যেভাবে ডে টু ডে লাইফ কাটায় সেই সব জায়গায় এআই কে ইন্টিগ্রেট করব।
সো দিস অপটিমিস্টিক পারসেপশন। পেসিমিস্টিক পারসেপশন কি? পেসিমিস্টিক পারসেপশন বলতে বোঝায় কোনো কিছুর প্রতি আমি যখন নিরাশা রাখি বা নেগেটিভ লাইটে রাখি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নেগেটিভ লাইটে দেখা, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি এক ধরনের ভীতি রাখা, যে এইটা মানুষের লাভের থেকে ক্ষতি বেশি করতে পারে। তো এই ক্ষতির উপরে এমফাসাইজ বেশি রাখা, যে না, এআই মানুষজনের জন্য আরো ক্ষতি অলরেডি আনছে এবং আরো আনতেছে, এইভাবে চিন্তা করা। তো এআই ইন্টিগ্রেশন কমানো মানুষজনের ডে টু ডে লাইফে বা অন্যান্য ইনস্টিটিউশনের মধ্যে, বা এআর প্রতি ফান্ডিং এর পরিবর্তে অন্যদিকে ফান্ডিং দেওয়া। তো এইগুলো হচ্ছে পেসিমিস্টিক পারসেপশন, যে এআই কে যতটা সম্ভব রিমুভ করতে হবে, এবং এআই যে একটা নেট ব্যাড ইম্প্যাক্ট আনতে পারে ফিউচারে, এইটাকে পারসিভ করা। তো আপনি যখন ক্যারেক্টারাইজ করবেন, আপনার পুরো ডিবেটটাকেই দুইটা সাইডে সাজাইতে হবে। একটা হচ্ছে পজিটিভ লাইটটা দেখতে কেমন, আর নেগেটিভ লাইটটা দেখতে কেমন। তো ক্যারেক্টারাইজ যখন করা লাগবে, ডিবেটটাকে কমপ্লিটলি গুছাইতে হবে যে জিনিসটা দেখতে কি এরকম ইন রিয়াল ওয়ার্ল্ড, এবং এটার পরবর্তীতে ফলাফল কি কি হতে পারে, সেটা হচ্ছে পরবর্তীতে আসবে। এটা গেল ক্যারেক্টারাইজেশন, যে ডিবেটের সব ক্যারেক্টারাইজেশন ডান। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে ফার্স্ট স্পিকারে আপনার ক্যারেক্টারাইজেশনের পর পরে বার্ডেন সেট করা, যে ডিবেটের অ্যাকচুয়ালি আমরা কি প্রুফ করব। মানে সাপোজ এন্টায়ার ডিবেটের মধ্যে মানে আমার অনেক কিছু থাকে যেটা নিয়ে কথা বলা যায়। সো আপনার ডিসাইড করতে হবে যে আপনি ডিবেটটা উইন করবেন, এটার জন্য আপনি কি কি সেট করতেছেন, যে এই পার্টটুকু রিচ করলে আমি উইন করবো। সো ফর এক্সাম্পল, ফেমিনিজমের যদি কোনো একটা মোশন থাকে যে দিস হাউস রিগ্রেটস দ্য রাইজ অফ চয়েস ফেমিনিজম, এইখানে আপনি যদি বলেন যে চয়েস ফেমিনিজম অ্যাকচুয়ালি মানে মানুষজনের জন্য ভালো করছে নাকি খারাপ করছে, এখানে আপনার মেইন বার্ডেন চাইলে ছোট করে আনা যায়, যেটা হচ্ছে আমি এন্টায়ারটি অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে ডিবেট করব না, আমার ডিবেট হচ্ছে মেইনলি চয়েস ফেমিনিজম মেয়েদের ভালো করতেছে নাকি করতেছে না, বা ফিমেলদের যদি ভালো করে, তাহলে প্রাইমারিলি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে ভাস্ট মেজরিটি অফ দ্য ফিমেল ইন ডেভেলপিং ওয়ার্ল্ড, যে ডেভেলপিং কান্ট্রি গুলোতে যারা আছে, এবং এই ডেভেলপিং কান্ট্রি ফিমেলদের বেটারমেন্ট আসতেছে নাকি আসতেছে না, কারণ এরা সবচেয়ে ভালনারেবল, এরা সবচেয়ে বেশি সাফার করে। তো এইখান থেকে আপনি আপনার ভালনারেবিলিটির বেসিসে অথবা স্কেলের বেসিসে, যেটা থেকে আপনার খুশি, সেই খাত থেকে আপনি এসে বার্ডেনটাকে সেট করবেন, যে আমাদের ডিবেটে আমরা এইটা যদি প্রুভ করতে পারি যে আমাদের ওয়ার্ল্ডে মেয়েরা নেট বেনিফিট পায়, দেয়ারফর আমরা ডিবেটটা জিতবো। তো আপনি পুরো একটা ডিরেকশন সেট করতেছেন। তো এইটার পরে মানে বার্ডেন যখন সেট হয়ে গেছে যে এটা হচ্ছে আমরা বার্ডেন, আচ্ছা বার্ডেনের আগেও করতে পারে বা পরে করতে পারেন ইচ্ছা, সেটা তো কনটেক্সচুয়ালাইজ করা, যে ডিবেটটা কোন কনটেক্সটে হচ্ছে, এবং বার্ডেন সেট করে আর মেট্রিক সেট করে কি সেম? হ্যাঁ সেম, বার্ডেন সেট করে মেট্রিক সেট করে সেম। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক, মানে সেশন ইন্টারঅ্যাক্টিভ হলে যত হবে তত বেটার। ভাইয়া মাঝখানে আমি কাউকে বুঝি না যে বার্ডেন এন্ড মেট্রিক কিভাবে সেম হয়, বিকজ ইজন্ট মেট্রিক দ্য ওয়ে উই উইন দ্য ডিবেট? yeah, burden is also the same thing. If you don't fill up your burden, then you don't win the debate. মানে মেট্রিক সেট করা এন্ড বার্ডেন সেট করা মানে প্রাইমারিলি এমনি ভিউ করা হয়। এন্ড মানে বার্ডেন শুনতে ইয়ে লাগতেছে বিকজ মানে বার্ডেন অনেক ভাবে ইউজ করা হয়, যে মানে আর্গুমেন্টের বার্ডেন থাকে প্রুফ করার, বা ইম্প্যাক্ট প্রুফ করার বার্ডেন থাকে, বার্ডেন অনেকটা জায়গা থেকে আসে। মেট্রিক হচ্ছে স্পেসিফাই করতেছে যে ডিবেটের এইটা হচ্ছে মেট্রিক উইন করার জন্য। সো যখন আমি বার্ডেন বলতেছি, আমি স্পেসিফাইং যে এন্টায়ার ডিবেটে আপনার বার্ডেন কতটুকু বা প্রুফ করার বার্ডেন কত, সেটা। সো ইয়া, মেট্রিকের মধ্যে যেটা বলতেছিলাম যে বার্ডেন সেট করা, এটার পর আর কি আছে সেটা হচ্ছে কনটেক্সচুয়ালাইজ করা, যে ডিবেটটা কোন কনটেক্সটে হবে। হোয়াটস চয়েস ফেমিনিজম? আচ্ছা এক্সাম্পল দিয়ে বলতেছেন তো চয়েস ফেমিনিজম। চয়েস ফেমিনিজম হচ্ছে সিম্পলি একটা ফেমিনিস্ট আইডিওলজি যেটা বলে যে সব থেকে বেশি ম্যাটার করে সেটা হলো যে মেয়েরা যে চয়েসই নিক সেটাই তাদের জন্য বেস্ট, এন্ড ওইটাই ইনহারেন্টলি এম্পাওয়ারিং। অর্থাৎ দ্য ভেরি অ্যাক্ট অফ ফিমেলস চুজিং এনিথিং
is an empowering act or is a feminist action. So তার চয়েসটা লিবারাল হোক বা কনজারভেটিভ হোক বা যে ফর্মেই হোক, ফিমেলরা যখনই চয়েস দিবে সেই চয়েসটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট এবং সেটাকে যতটা বেশি সম্ভব ম্যাক্সিমাইজ করতে হবে, অর্থাৎ ফিমেল চয়েসটাকে ম্যাক্সিমাইজ করা। হ্যাঁ ভাই জিনিসটা কি মানে নিজের লাভের জন্য, মানে সিলেক্টিভ যেইগুলোতে ওর লাভ আছে সেগুলোতে আর কি সিলেক্ট করবে এই টাইপের কিছু? হ্যাঁ, নিজের সুবিধা বুঝে বার্ডেন যেখান থেকে আমার সহজ হয় সেভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একজন কোয়েশ্চেন করবো ভাই অনেক হাই বার্ডেন নিতে হয় না, বাট সফট বার্ডেন নিলে প্রবলেম কি হয়? হ্যাঁ, আচ্ছা, বার্ডেনের জন্য যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বার্ডেনের ক্ষেত্রে ইউ নিড টু কিপ আ ব্যালেন্স। মানে নিজের উপর অনেক বেশি হাই বার্ডেন নেওয়া যাবে না, বাট নিজের সুবিধা হয় কিন্তু অপোজিশনের কিছু কথা বলার জায়গা আছে এমন ভাবে বার্ডেন নিতে হয়। সো এটা হচ্ছে চ্যারিটেবিলিটি, মানে আপনি যখন বার্ডেন সেট করবেন তখন আপনি চ্যারিটেবল হইতে হবে। মানে এমন ভাবে ডিবেট সাজানো যাবে না যে অপের কথা বলার কোনো জায়গাই নেই, মানে ওরা কিছু বলতেই পারতেছে না, এরকম ওয়েতে ডিবেট সাজানো যাবে না। বিকজ এটাকে বলা হচ্ছে স্কুইরালিং, যে ডিবেটের গ্রাউন্ড ছোট করতে 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 এত এক্সট্রিমে নিয়ে আসছি যে অন্যকে কোনো কথা বলার স্পেসই নেই, তখন অটোমেটিক্যালি ওই বার্ডেনটাকে অ্যাড ক্রেডিট দিবে না। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের জন্য কনভিনিয়েন্ট, যে হ্যাঁ আমার জন্য সুবিধাজনক বাট অপোজিশনের আর্গুও করার স্পেস আছে, এরকম একটা বার্ডেন সেট করা দরকার। তো এমনে বার্ডেন সেট করা লাগবে। আবার তার মানে এটা না যে অনেক বেশি মানে হাই বার্ডেন নিতে হবে না, হাই বার্ডেন তো এমনিতেই অ্যাভয়েড করবেন, তাই না? তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে নিজের মতো করে যতটা চ্যারিটেবলি পসিবল ওইভাবে নিজের বার্ডেন সেট করা দরকার। এন্ড সবচেয়ে ভালো হয় যদি মানে আপনি যতটুকু বার্ডেন প্রুফ করতে চান সেটার পিছনে একটা রিজনিং দেন, যে হ্যাঁ এই কারণেই এটা আমার ইম্পর্টেন্ট সেট অফ বার্ডেন এন্ড দ্যাটস ওয়াই এতটুকু আমার প্রুফ করা দরকার। ওকে, এই পার্টের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু ইয়েস ভাইয়া, যখন লাইক অপোজিশন লাইক আননেসেসারিলি অনেক বড় একটা আনরিয়েলিস্টিক বার্ডেন দিয়ে দেয় তখন আমরা কি করব? আচ্ছা, তখন যে চ্যালেঞ্জ করা দরকার যে তারা যেটা বলতেছে সেটা কেন ডিবেটে রেলেভেন্ট না অর বেশি এক্সট্রিম। সো ফর এক্সাম্পল, কেউ যদি মানে আইএমএফ লোন আমরা অ্যাকসেপ্ট করব নাকি করব না, এটা শুধুমাত্র একদম এক্সট্রিম অফ দ্য এক্সট্রিম ওয়ার জোনে নিয়ে যায় ডিবেটটাকে, বা আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এগুলার জন্য রেফারেন্ডাম অ্যালাউ করবো নাকি করবো না, এগুলাকে শুধুমাত্র একদম এক্সট্রিম ডিবেটে নিয়ে যায় যে আমরা আফ্রিকার অল্প কিছু অথরিটেরিয়ান স্টেট নিয়ে কথাবার্তা বলবো, অটোক্রেটিক স্টেট নিয়ে কথাবার্তা বলবো, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে চ্যালেঞ্জ করা যে না, তারা যেটা করতে সেটা হচ্ছে ডিবেটের গ্রাউন্ডটাকে এত ছোট করে নিয়ে আসছে যে এইসব জায়গায় ডিবেট করার কোনো পয়েন্ট থাকে না, বা তাদের সেট করা যে কনটেক্সট আছে সেটা খুবই এক্সট্রিম, মানে এইভাবে ফ্রেম করবেন যে তারা যে বার্ডেন প্রুফ করে নিজেদের বেনিফিট দেওয়ার চেষ্টা করতেছে, এটা হচ্ছে দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে প্রুফ করা যে তাদের পুরো কনটেক্সটটা ডিবেটের পুরো সেট আপটা অনেক এক্সট্রিম, বেশিরভাগ কেসে এটা কাজ করে না। সেকেন্ড অফ অল, এটাকে ইররেলেভেন্ট প্রুফ করা যে না, এটা ডিবেটের সাথে অত বেশি কানেক্টেড না আমাদের ওয়ার্ল্ডের জন্য। সো ওইখান থেকে রেলেভেন্সি প্রুফ করা পসিবল যে না, তাদের কনটেক্সটে কমপ্লিটলি ইররেলেভেন্ট। সো ফর এক্সাম্পল, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটার এক্সাম্পল দিচ্ছিলাম, সো এইখানে যদি কোনো একটা সাইড এসে এমন ভাবে ফ্রেম করে যে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেসিমিস্টিক পোর্ট্রেয়াল এগুলা এই ডিবেটটা হবে কমপ্লিটলি অনলি অ্যান্ড অনলি একদম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নিয়ে, যাদের এত বেশি টেকনোলজিক্যাল অ্যাক্সেস নাই, আমি ওদেরকে নিয়ে ডিবেট করবো। তখন যদি বার্ডেন পুশ করে যে না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আপনার কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেসিমিস্টিক পোর্ট্রিয়ালটাই দরকার বা অপটিমিস্টিক পোর্ট্রিয়ালই দরকার, দেন ইউ ক্যান ইজিলি চ্যালেঞ্জ যে না, এটা শুধুমাত্র স্মল কিছু কনটেক্সটের জন্য কাজ করে, বেশিরভাগ কনটেক্সটের জন্য কাজ করে না। ওকে, এটা যদি চায় দেন এরপরে বলতেছিলাম যে কনটেক্সট সেট করা, যে আপনার ওয়ার্ল্ডে কোন কনটেক্সটে ডিবেট হবে সেটাকে বোঝানো, যে এটা কি কোনো ডেভেলপিং জায়গায় হবে নাকি ডেভেলপ
স্পেস হবে, অর মানে আপনার ডিবেট প্রাইমারিলি কাদেরকে নিয়ে, এই পার্ট গুলাকে, এটা কাইন্ড অফ ভাই ক্যারেক্টারাইজেশনের যদি সাথে কানেক্টেড। প্রাইমারিলি আসে যদি ভাগ দিয়ে যায় আচ্ছা, ক্যান ইউ রিপিট একটু? হ্যালো? ভাই ফ্যামিলির সাথে কথা বলতেছিলাম ভুল করে মাইকটা অন হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, সরি, নো ওয়ারিস, আমরা একটু আগাই। ওকে, সো যেটা বললাম যে কন্টেক্সচুয়ালাইজ করা, ক্যারেক্টারাইজ করা এন্ড বার্ডেন সেট করা, সেট আপ দাও, এত কাজের পরে দেন ফার্স্ট স্পিকারের যেটা করতে হয় সেটা হচ্ছে আর্গুমেন্ট এক্সপ্লেইন করা। এখন ফার্স্ট স্পিকারে কোন ধরনের আর্গুমেন্ট দিতে হবে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস যেটা দিয়ে আমার ডিবেট মানে একদম ডিফাইন হয়, সেই ইম্পর্টেন্ট কেসগুলো সবার আগে থ্রো করা দরকার ফার্স্ট স্পিকার হিসেবে। সো ফার্স্ট স্পিকারের আর্গুমেন্ট যখন দিতে হবে তখন এই ধরনের ইম্পর্টেন্ট আর্গুমেন্ট গুলো দিয়ে আগানো। সো এটা দিয়ে আইডিয়া আসে যে আপনার ডিবেটটা কোন জায়গায় করবেন এবং কিভাবে আগানোর প্ল্যান করতেছে। সো দেন আর্গুমেন্টের ভিতরে আর্গুমেন্টটাকে যতটা সম্ভব কমপ্লিট করা। তো আর্গুমেন্টটা কমপ্লিট করা বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এক, আর্গুমেন্টের অ্যাসারশন লাগবে, মানে কনসেপ্টটা কি এটা বলতে হবে, অ্যাসার্ট এক লাইনে বোঝানো, অথবা আপনি কি কি আর্গুমেন্ট দিবেন এটা শুরুতে ফ্ল্যাগ করা যে এইগুলো আমার আর্গুমেন্ট, এন্ড অথবা বা এইটা আমার ফার্স্ট আর্গুমেন্ট এন্ড এটাকে আমি এক্সপ্লেইন। সো আর্গুমেন্ট দেওয়া, এরপরে আর্গুমেন্টের মেকানিজম ড্র করা। মেকানিজম বলতে আর্গুমেন্টটা কেন ট্রু, অ্যানালাইসিস অ্যাড করা, যে আপনার আর্গুমেন্টটা কেন ট্রু এটা পুরোপুরি এক্সপ্লেইন করবে। দেন অ্যাড করা আর্গুমেন্টের ইম্প্যাক্ট, যে এটার ফলাফল বা কেন আপনার জন্য এটা ইম্পর্টেন্ট, এন্ড ক্যান এটা অ্যাকচুয়ালি ডিবেট উইনিং, এন্ড লাস্ট লাইনে একবারে শেষে এসে কনক্লুশন দেওয়া বা ভাই আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। জি, আহ, আমি একটা আর্গুমেন্টকে ট্রু প্রমাণ করার জন্য কোন কোন দিক থেকে ট্রু প্রমাণ করতে পারি? একটা আর্গুমেন্টকে কোন কোন দিক থেকে ট্রু প্রমাণ করা যায়, এটার জন্য সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে, মানে এটা আর্গুমেন্ট আর্গুমেন্ট অনেক ভ্যারি করে, বাট যদি আপনার ট্রুথ ভ্যালু প্রুভ করতে হয় তখন ফার্স্টে আইডেন্টিফাই করেন যে আর্গুমেন্টটা কোন জায়গায় এবং কাদের নিয়ে, এন্ড কেন, ওয়াই কোয়েশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করবেন, যে এটা কোন সোশিও পলিটিক্যাল কনটেক্সটে হচ্ছে এবং এইটার সাথে রিয়েল ওয়ার্ল্ডের কোনো সিমিলারিটি আছে নাকি। সো ফর এক্সাম্পল, যদি এরকম হয় যে সাপোজ জেনারেল একটা মোশনে যাই, যে দিস হাউস believes that feminist movements should integrate religious messaging within their um, social activism. মানে বহুত পুরানো মোশন যে ফেমিনিস্ট মুভমেন্টরা সোশ্যাল অ্যাক্টিভিজম যখন করবে, নারীবাদের প্রচারণা করবে, তখন এটার মধ্যে রিলিজিয়াস মেসেজ এগুলাকে ইন্টিগ্রেট করবে। না, তাদের মেসেজিং গুলো এরকম হবে যে না, রিলিজিয়ান বলছে মেয়েদের ইকুয়াল রাইটস দিতে, বা রিলিজিয়ান বলছে ফিমেলদের যতটা সম্ভব রাইট বাড়াইতে, এগুলা এগুলা। এখন এইটার জন্য এটা করলে লাভটা কি? লাভটা হচ্ছে যে আমার ওয়ার্ল্ডে মানে একদম ক্লাসিক স্টক আর্গুমেন্ট যেটা আসে সেটা হচ্ছে আমার ওয়ার্ল্ডে ফেমিনিস্ট মুভমেন্ট আর একটু পপুলার হবে বা মানুষজনের কাছে বেশি পৌঁছাবে ডেভেলপিং ওয়ার্ল্ডে। যেসব কনজারভেটিভ মেয়েরা আছে বা যারা কনজারভেটিভ না বাট স্টিল রিলিজিয়াস, এই টাইপের মেয়েরা আছে, তাদের কাছে আমি পৌঁছে যেতে পারি। এখন এই কেসটা কেন ট্রু বা এইটা কেন ট্রু, আমি এটা কিভাবে প্রুফ করতে পারি? প্রুফ করার জন্য ফার্স্টে আইডেন্টিফাই যে এটা কাদেরকে নিয়ে, আমার প্রাইমারি স্টেক হোল্ডার কারা। প্রাইমারি স্টেক এখানে রিলিজিয়াস বা স্লাইটলি কনজারভেটিভ লিনিং মেয়েরা। এখন এই মেয়েদের কাছে কেন রিলিজিয়াস মেসেজিং ইম্পর্টেন্ট, বা তখন স্টেক হোল্ডার যখন আইডেন্টিফাই করে ফেলছে, দেন আস্ক দ্য কোয়েশ্চেন ওয়াই রিলিজিয়ান ইজ ইম্পর্টেন্ট টু দেম। এইটার ক্ষেত্রে তখন আমরা অ্যান্সার গুলো পেতে পারি যে রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিলায়।
যে হ্যাঁ রিলিজিয়ন কেন এদের কাছে ইম্পর্টেন্ট, বিকজ এক ছোটবেলা থেকে they have been indoctrinated or at least they believe strongly within their religion, influenced by their society, by their entire cultural dynamic, তাদের প্যারেন্টস এবং সবার থেকে ছোটবেলা থেকে শিখে আসছে। তো হ্যাঁ রিলিজনের প্রতি তার কানেকশনটা বেশি। সেকেন্ড অফ অল ইন্টারপার্সোনাল কানেকশন উইথ রিলিজিয়ন, মানে গডের সাথে তার যে ইন্টারপার্সোনাল কানেকশন, সে যখন প্রত্যেকটা লাইফের ডাউন টার্নে ছিল, যত বেশি সাফার করছে, সে নিজে গডের সাথে কানেকশন তৈরি করছে বা প্রেয়ারে গেছে যাতে করে তার সাফারিং রিলিভড হয়। দিজ আর ইন্ডিভিজুয়াল পার্সোনাল কানেকশন দ্যাট দে কেয়ার অ্যাবাউট। থার্ডলি ইভেন মানুষজনের বিলিফ সিস্টেম ইটসেলফ, যে মানুষ যত বেশি একটা জিনিস থেকে এক্সপোজড হয়, মানুষের সেটাই বিলিফ তত বেশি বাড়তে থাকে। সো ডেভেলপিং সোসাইটিস গুলোতে রিলিজিয়ন ইজ সামথিং যেটার সাথে মানুষজন কনস্ট্যান্টলি এক্সপোজড হচ্ছে, যা মানুষজনের কালচার, লাইফস্টাইল, আইডেন্টিটির সাথে মিক্সড হয়ে গেছে। সো মানুষজনের এটার উপরে বিলিফটা তত স্ট্রঙ্গার হতে থাকে। তো এইখান থেকে আমি কি পেলাম, লাইক তিনটা রিজনিং অলরেডি পেয়ে গেছি যে কেন এই ফিমেলদের কাছে রিলিজিয়ন অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট, যেহেতু আমি এখানে রিলিজিয়নকে ইন্টিগ্রেট করতেছি, সেহেতু এই রিলিজিয়াস মেসেজিং ইজ সামথিং যেটা কিনা ওরা একসেপ্ট করতে পারবে। তো এটাকে আরো এক্সপ্যান্ড করা যায়। আমি চাইলে এটাকে কনজারভেটিভ মেলদের জন্য এক্সপ্যান্ড করতে পারি, যে না যারা ফিমেলদের প্রতি স্লাইটলি মিসোজিনিস্ট ভিউ হোল্ড করে তাদেরকে চেঞ্জ করার জন্য এগুলো ইউজ করা যেতে পারে, বিকজ দে অলরেডি বিলিভ ইন রিলিজিয়ন। সো রিলিজিয়নকে ইউজ করে তাদেরকে বলা চাই যে না দেখো রিলিজিয়ন ফরবিড করছে তোমাকে এই ধরনের মিসোজিনিস্ট অ্যাকশন করতে। সো ইয়া, এমনি আমার ইউ আইডেন্টিফাই দ্য স্টেক হোল্ডার। আচ্ছা, একটা মানুষ যে হচ্ছে আহ, গণতান্ত্রিক আইডিওলজি নিয়ে থাকতে পছন্দ করে, নাকি কনজারভেটিভ পার্টি ইয়া পছন্দ করে, নাকি ইসলামিক মাইন্ডেড নিয়ে চলতে পছন্দ করে, নাকি হচ্ছে অনেক বেশি ওপেননেস থাকতে পছন্দ করে, ওই মানুষটা, ওই দেশের মানুষগুলো অনেক বেশি ওপেননেস নাকি আইডিওলজিক্যাল যে হচ্ছে পছন্দ করে, এটা কিভাবে প্রুভ করব? ও আচ্ছা, এটা প্রুফ করার জন্য ফ্লিপ ব্যাক টু দ্য কনটেক্সট, যে আমি ডিবেটটাকে কোন কনটেক্সটে নিতেছি। সো সাপোজ ডিবেটটা যদি ডেভেলপিং কনটেক্সটে হয়, দেন ইউ এক্সপ্লেইন যে ডেভেলপিং স্টেট গুলোতে মানুষজনের রিলিজিওসিটি বা কনজারভেটিভ হওয়ার রেট ইজ হাইয়ার। এখন ডিবেটটা যদি হাইলি ক্যাপিটালিস্ট বা ওয়েস্টার্ন কোনো সোসাইটিতে হয়, সো ওইসব জায়গায় ডিবেটে অবভিয়াসলি ওখানে কনজারভেটিজমের রেট কম, মানুষজনের লাইফস্টাইলটাও ডিফারেন্ট। সো ওইখানে আমি ডিবেট করলে ডিবেটটা আরেকটু ডিফারেন্ট করতেছি। সো ফর এক্সাম্পল আমি যদি ডিবেট এরকম করি যে দিস হাউস সাপোর্টস দ্য রাইজ অফ, যেমন বলে সেক্স পজিটিভ ফেমিনিজম, এই ডিবেটটা অবভিয়াসলি কোন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হবে না, বিকজ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেক্স পজিটিভ ফেমিনিজম এক্সিস্ট করে, বা একদম যেগুলা মানে ডেভেলপিং বা যেখানে বেশিরভাগ মানুষ অলরেডি অনেক কনজারভেটিভ, এইসব জায়গায় ডিবেটটা এক্সিস্ট করতে পারে না। ডিবেটটা এক্সিস্ট করে কিছু একটা মডারেট বা কিছুটা লিবারাল এরিয়া গুলাতে, যেখানে এটা রাইজটা অ্যাকচুয়ালি হইছে, বা যে ধরো এরকম কোন মোশন দিস হাউস উইল ব্যান পর্নোগ্রাফি। তো এটা অবভিয়াসলি এরকম জায়গা হবে না যেখানে মানুষজন মানে কেউই পর্নোগ্রাফি বা ওনলি ফ্যান্স এগুলাকে সাবস্ক্রাইব করেন বা পছন্দ করেন ইন জেনারেল। তো ওইসব জায়গায় এই ডিবেটটা করা যাবে না। এটা হবে মোস্টলি অন্যান্য জায়গায় যেটা কিনা মোটামুটি কিছুটা মডারেটেড লিবারাল এইসব এরিয়াতে যেখানে লিগালিটিটা আছে। তো ট্রাই টু থিঙ্ক যে ডিবেটটা যে কনটেক্সটে হচ্ছে ওই কনটেক্সটের মানুষজন গুলাকে তখন ক্যারেক্টারাইজ করতে হবে, এন্ড ক্যারেক্টারাইজ করে দেন ইউ এক্সপ্লেইন যে এদের লাইফস্টাইল এরকম, এদের বিলিফ সিস্টেম এরকম। ভাই এই মানে এইগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন করে কেমনে? আচ্ছা, এটা ভিজুয়ালাইজেশন করার জন্য ইজিয়েস্ট পসিবল ওয়ে হলো থিঙ্ক অফ ইট যে ইফ ইউ হ্যাভ আ কনসেপ্ট, দেন রিয়েলিস্টিক্যালি ওই কনসেপ্টটা কোনখানে কোন জায়গাকার মানুষ বেশি করবে, মানে সাবস্ক্রাইব করবে। সো আপনার রিয়েল ওয়ার্ল্ডের একটা আইডিয়া রাখা লাগবে। এটার জন্য নলেজ ইজ একদম মাস্ট। মানে
আপনার এন্টায়ার রিয়েল ওয়ার্ল্ডে কোনখানকার মানুষজন কোন ধরনের মেন্টালিটি আছে, বা কোনখানকার মানুষজন কোন টাইপের নর্ম বা ন্যারেটিভ গুলো একসেপ্ট করে, সেই আইডিয়া গুলোকে নিতে হবে। দেন ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট, যে আচ্ছা এসব জায়গায় এই জিনিসগুলো হয়। আপনার নিজেকে একটু কোশ্চেন করা লাগবে যে কোথায় এটা সাবস্ক্রাইব করার চান্সেস বেশি। ইয়া, আর কেউ কেউ টেক্সট দিচ্ছেন, কোশ্চেন আছে, ইয়া কোশ্চেন্স। আচ্ছা, আর্গুমেন্টেশন নিয়ে আমার লাইক দুইটা ছোট ছোট কোয়েশ্চেন আছে। সো নাম্বার ওয়ান, পিআরআই ফরম্যাট আর্গুমেন্টেশনের জন্য কেমন ফরম্যাট? শুনুন, এটা আর ক্যান ইউ রিপিট প্লিজ? সো আর্গুমেন্টেশন নিয়ে আমার ছোট দুইটা কোয়েশ্চেন আছে। সো নাম্বার ওয়ান, ইআরআই এই ফরম্যাটটা আর্গুমেন্টেশনের জন্য কেমন, মানে এটা কি করা উচিত? ERI, হুম। explain a bit. মানে পি স্ট্যান্ডস ফর প্রেমাইস, আর ফর রিজনিং এন্ড Premise. Reasoning. আচ্ছা হ্যাঁ, দিস ইজ আ পারফেক্টলি ফাইন ফরম্যাট, ঠিক আছে। প্রেমাইজ দিবা, রিজনিং দিবা, ইম্প্যাক্টিং করবা, দেন কনক্লুশন ড্র করবা। মানে আর্গুমেন্টের একদম বাধা ধরা একটা ফরম্যাটই রাখতে হবে এরকম না। দিস ইজ আ পারফেক্টলি ফাইন ফরম্যাট, যে আমি আগে আর্গুমেন্টের প্রেমিস দিব, যে আর্গুমেন্টের যা যা প্রেমিস আছে সেইটা এক্সপ্লেইন করব। দুইটার মধ্যে ওভারল্যাপ আছে। তুমি যেটাকে প্রেমিস বলতেছো, আমি ওটাকে আর কি ভিতরে মেকানাইজেশনের ভিতরে আনতেছি, ওই একই। সো প্রেমিস বিল্ড করতে হবে, দেন এক্সপ্লেনেশন রিজনিং তুমি অ্যাড করো, যে এটা হচ্ছে আমার আর্গুমেন্টের প্রেমিস, এটার পিছনে এক্সপ্লেনেশন, দেন ইউ অ্যাড ইম্প্যাক্টস, যে আর্গুমেন্টের ইম্প্যাক্ট কিরকম, দেন ইউ ড্র দ্য কনক্লুশন। ওকে, আরেকজন কোশ্চেন করছে, if the op says that by integrating religious message it makes the movement exclusive to majority religion which ignores minority belief, how do you respond or weigh these things? Okay, yeah, এইটাকে দুইটা ওয়েতে ডিল করা যায়। ফার্স্ট ইজ ডুইং দ্য ক্যারেক্টারাইজেশন প্রপারলি, যে রিলিজিয়াস মেসেজিং ইজ নট অনলি বেসড অন মুসলিম রিলিজিয়াস মেসেজিং, ইট ইজ লাইক inclusive towards multiple religion. And second of all, you can even at the very worst case, যদি আমরা রিলিজিয়াস মেসেজিং কে ইনক্লুড করতেও হয় বা কিছু পরিমাণে এক্সক্লুড করতে হয়, দেন উই লাইক ট্রেড অফ দ্য ফলোয়ার্স, যে যারা কিনা আমার সোসাইটিতে মাইনরিটিজ, ইভেন উইদিন দ্য মাইনরিটিজ আছে, এদের সেটটা অনেক স্মল কম্পেয়ার টু দ্য সাপোর্টার বেস যাদেরকে আমি গেইন করব বাই ইন্টিগ্রেটিং। সো মেজরিটি অফ দ্য মানুষজনের সাপোর্ট বেসটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার টু একদম গ্রুপ যারা আমাকে এমনিতেও সাপোর্ট করবে নাকি করবে না, হুইচ ইজ ভেরি ভেরি আনসার্টেন। তো এখান থেকে ট্রেড অফ করে আর কি ভাই, Any questions? ওই যে আর্গুমেন্টেশনের সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল, লাইক এটা সব মানে আমার লাইক পার্সোনালি এই জিনিসটা নিয়ে প্যারা খাইছে, হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন স্টক আর্গুমেন্টস এন্ড আপনাদের মতো ডিবেটাররা এনডিডিসি তে গিয়ে যে টাইপের আর্গুমেন্ট দেয়, ওই টাইপের আর্গুমেন্ট। আচ্ছা দেখো, মানে এটার মধ্যে ডিফারেন্সিয়েট করা, স্টক আর্গুমেন্টস আর আর্গুমেন্ট যেটা একটা বড় টাইম ধরে মানুষজন কমনলি দিয়ে আসতেছে, দিজ আর স্টক আর্গুমেন্ট। এন্ড এখানে জিনিসটা যে স্টক আর্গুমেন্ট দেওয়া কিন্তু খারাপ না। মানে আপনি যদি একটা স্টক আর্গুমেন্ট পান, যে এটা হচ্ছে আমার স্টক আর্গুমেন্ট, মানে যেটা মানুষজন কমনলি ইউজ করে, সবাই ইউজ করে টু সাম এক্সটেন্ট, এন্ড ওই স্টক আর্গুমেন্টটাকে ঠিকঠাক মতো ভালোভাবে প্রুফ করে আসতে পারেন, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন, ইউ ক্যান ডু ইট। যে আমি আমার একটা স্টক আর্গুমেন্ট বিল্ড করছি বা আগে থেকে জানতাম, ওইটাকে ফ্রেম করে আমি আর্গুমেন্টের ভিতরে বসাচ্ছি বা এই পার্টিকুলার ডিবেটে বসাচ্ছি। মানুষ যে প্রবলেমটা করে সেটা হচ্ছে স্টক আর্গুমেন্ট গুলোকে মোশনের এক্সক্লুসিভিটি না বুঝে জাস্ট রান করে দাও, এইটা করা যায়। সো স্টক আর্গুমেন্টে চিন্তা করবেন যে মাল্টিপল মোশনস দেওয়া, অনেকগুলা টুর্নামেন্টের যেটা করা যায় সেটা হচ্ছে মাল্টিপল ট্যাবস নিয়ে বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হোক, মোশন গুলো চেক দেওয়া, একটা প্যাটার্ন চেক করা যায় যে দের আর সার্টেন টাইপ অফ মোশন যেগুলো রিপিট হচ্ছে, ওইখান থেকে
বের করা যায় যে এই টাইপের মোশন গুলাতে এই ধরনের কেসেস বিল্ড করা পসিবল। সেকেন্ডলি ইউনিক কেস কি? ইউনিক কেস হচ্ছে যেগুলো স্টকের ভিতরে পড়ে, যেগুলো বাইরে, সো একদম শুধুমাত্র এই পার্টিকুলার মোশনের জন্য কাজ করবে, এইগুলো হচ্ছে মানে বেসিক্যালি ইউনিক কেসেস। তো ওইগুলা বিল্ড করা যায় তখন যখন হচ্ছে মানে ইউ হ্যাভ স্পেসিফিক নলেজ অ্যাবাউট দিস পার্টিকুলার টপিক, বা স্পেসিফিক নলেজ আছে এই পার্টিকুলার মোশনের উপরে, বা কনস্ট্রাক্ট করতে পারে। বা স্পেসিফিক টপিক মানে নলেজ না থাকলেও ডিফারেন্ট প্রিন্সিপাল ডিবেটসে ইউ ক্যান টেস্ট ইউর ইনটুইশন অ্যান্ড ব্রডেন ইট, বা নিজের ফিলসফি দিয়ে চিন্তা করে বা মোরাল ফিলসফি দিয়ে চিন্তা করে এটাকে ব্রডার করা যায়। তো ইয়া, ডিফারেন্সিয়েট করা যাবে যদি if you can notice the pattern, and yes, stock argument is often effective, especially when you start debating, and then you can move on and test your intuition যে আচ্ছা এই মোশন গুলা। অ্যান্ড সেকেন্ড, ইউনিক কেস বিল্ড করার জন্য যদি আমার ইউনিক কেস বিল্ড করতে হয় তখন যেটা করা দরকার সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিসার্চ বা কেস স্টাডি বিল্ড করা প্রত্যেকটা আলাদা আলাদা টপিকে। যেরকম কোনো জায়গায় যদি আমার এইটা নিয়ে জানার দরকার পড়ে যে কোনো একটা কেসে বা কোনো একটা ডেভেলপিং কান্ট্রিতে বা কোনো একটা ডেভেলপিং মিডল ইস্টার্ন কান্ট্রিতে কেন মিলিটারি ইন্টারভেনশন, ওয়েস্টার্ন মিলিটারি ইন্টারভেনশন ভালো কোনো বেনিফিট দেয় না, এটার জন্য একটা ভালো কেস স্টাডি হচ্ছে ইরাক ওয়ারকে স্টাডি করা, যে ইউএস ইন্টারভেনশন অন ইরাক কেন সাকসিড করে না, কি কি ফ্ল হয়েছিল। অথবা আফগান ইনভেশনকে স্টাডি করা, যে এখানে প্রবলেম কি কি হয়েছিল, ওয়াই ওয়েস্টার্ন নেশন বিল্ডিং ডাজ নট ওয়ার্ক। সো এই কেস স্টাডি গুলো যত দিন মানে রেডি থাকতেছে, যত বেশি দিন থাকতেছে তত বেশি এফেক্টিভ আমার জন্য নলেজ গুলাকে ইমপ্লিমেন্ট করে। ওকে, আর কোয়েশ্চেন? ভাই একটা কোশ্চেন করছিলাম যে লজিক্যাল ফ্যালাসি কিভাবে অ্যাভয়েড করব স্পিচে। ও, স্পিচে দুইটা জিনিস। এ, আস্ক whether is whether does the conclusion একদম আমার শুরুতে যে অ্যাসারশনটা দিছি সেটার সাথে কানেক্টেড কিনা। তো এটা দিয়ে কি বুঝাইতেছি? এটা দিয়ে বোঝাচ্ছি যে আমি শুরুতে যে কনসেপ্টটা বলছি ভার্সেস যে কনক্লুশনে আমি পৌঁছানোর চেষ্টা করতেছি, এই দুইটা একটা আরেকটার কাছাকাছি কিনা, বা দুইটার মধ্যে কোনো কানেকশন আছে নাকি। তো ধরেন আমি যদি বলি যে আমাদের ওয়ার্ল্ডে আমি যদি ট্যাক্স ইনক্রিজ করি জিনিসপত্রের দাম কমবে, এইখানে আমার কনক্লুশন জিনিসপত্রের দাম কমা, বাট আমার ফার্স্ট লাইন কি ট্যাক্স বাড়ানো। এইটা তো ট্রু হওয়ার চান্সেস খুবই কম, বিকজ ট্যাক্স বাড়াইলে প্রত্যেকটা মানুষের যারা দোকানে বেচা কেনা করতেছে তাদের কি করতে হবে, তাদের নিজেদের প্রফিট রাখার জন্য কিছু পরিমাণে কস্ট ইনক্রিজ করা লাগবে। এখন কস্ট ইনক্রিজ করার জন্য তখন কি হবে, কস্ট ইনক্রিজ যদি আমরা প্রফিট চাই কস্ট বাড়বে, কস্ট যদি বাড়ে দ্যাট মিনস কি সব জায়গায় দাম বাড়তেছে জিনিসপত্রে। তার মানে আমার যে কনক্লুশনটা আছে ভার্সেস আমার যে কনসেপ্টটা আছে এই দুইটা একটা একটার সাথে ডিসকানেক্টেড। সো এইভাবে অলওয়েজ আস্ক যে আমার কনক্লুশন ভার্সেস আমার যে ফার্স্ট লাইনটা আছে একদম প্রাইমারি প্রেমিস, সেই দুইটা একটা আরেকটার সাথে কানেক্টেড, দেন ইউ মুভ অন। লজিক্যাল ফ্যালাসি বলতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইক রিবার্টাল নিয়ে যত ধরনের ট্যাকটিক্স আছে ওইটাই ইনভার্সলি দেখা, যে ও এই কেসটাকে এই ওয়েতে রেসপন্ড করা যায় নাকি, জাস্ট নিজের পুরো কেসটাকে ক্রস চেক দেওয়া। আরেকজন আস্ক করছেন অ্যাবাউট ম্যাটার ডাম্পিং। না, ম্যাটার ডাম্পিং শুধু করলে ডিবেট জিতা যায় না, ইউ নিড টু ডু এফেক্টিভ ম্যাটার ডাম্পিং, যেটা রিলেটিভ, মানে ধরেন দুইটা আরেকটার সাথে কানেক্টেড আছে ওই ওয়েতে ম্যাটার ডাম্পিং করতে হয়। বাট শুধু যদি ইনফরমেশন ডাম্প করা হয় এন্ড ইনফরমেশনকে কানেক্ট করানো হয়, ফ্রেম করানো হয়, দ্যাট মিনস কি, দ্যাট মিনস ওইটা ডিবেটের সাথে অত বেশি রেলেভেন্ট না। ওই রেলেভেন্ট ওয়েতে আমার ম্যাটারটাকে ডাম্প করার দরকার পড়ে। সো ইয়া, ডিরেকশন এবং স্ট্র্যাটেজি দুইটাই ইম্পর্টেন্ট উইথ লাইক ম্যাটার ডাম্পিং। ভাই
হুইপ স্পিচে আমার হুইপ স্পিচে কিভাবে আমি আর কি নতুন একটা আর্গুমেন্ট আমি স্লাইটলি কিভাবে অ্যাড করব যাতে আমি যাতে না বুঝতে পারে বাট ওইটা ক্যাটার করে। Okay. Under current like WUDC manual যেটা amendment হইছে সেইখানে হুইপ অনেক কিছু করতে পারে। Things like হুইপ নতুন অ্যানালিসিস অ্যাড করতে পারে, হুইপ নতুন ফ্রেম একদম আউট অফ দ্য নিউ অ্যাড করতে না পারলেও নতুন ফ্রেমের নতুন লেয়ার্স অ্যাড করতে পারে, নতুন ইম্প্যাক্টস অ্যাড করতে পারে। ওয়েইং তো এমনিতেই হুইপ দিবে, সো এইগুলা দেওয়া যায়। সো অ্যাবসলিউটলি নিউ কেস না দিয়ে হোয়াট ইউ ক্যান ডু ইজ যে ওই কেসের ভিতরে যে ইম্পর্টেন্ট পার্ট গুলি আছে, ইম্পর্টেন্ট রিজনিং অ্যানালিসিস গুলি আছে, ইম্প্যাক্ট গুলো আছে, সেগুলোকে নিজের মতো করে ইনক্লুড করা এরকম কোন একটা আর্গুমেন্টের মধ্যে যেটা আপনার ফার্স্ট স্পিকার বা সেকেন্ড স্পিকার অলরেডি কিছুটা হলো অ্যাসার্ট করে গেছে। সো ওইটার সাথে অ্যাড করে দেন এক্সপ্লেইন করা যে হ্যাঁ এই অ্যানালিসিস এই কারণে এটা ট্রু। তো সিমিলারলি তখন যার যেটা দেখবে সেটা হচ্ছে যে এটা অ্যাবসলিউটলি নতুন কোন আর্গুমেন্ট না, বাট রাদার আগের আর্গুমেন্ট যেটা আছে সেইটারই কিছু লুপহোল কভার করা, অর্থাৎ সেইটার ভিতরে অ্যানালিসিস অ্যাড করা বা ইম্প্যাক্ট অ্যাড করা। তো মানে ট্রাই টু ফ্রেম ইট ইন আ ওয়ে যেটা অলরেডি অ্যাসার্ট করা কোন একটা আর্গুমেন্টের পার্ট এন্ড দেন ওইখান থেকে ইম্প্যাক্টিং করা। এখন অনেক সময় হয় কি আই নো অনেক টাইমে জাজেস ইম্প্যাক্ট মানে উইথ থেকে নতুন ইম্প্যাক্ট দিলে ওটা নিতে চায় না, বা ইভেন তো এটা নেওয়া উচিত। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে ওয়েইং হিসেবে বা কম্প্যারিজন হিসেবে অ্যাড করা, যে আমার ওয়ার্ল্ডে ওদের ওয়ার্ল্ডটা থেকে বেটার। কেন বেটার? বিকজ উপরে এই আর্গুমেন্ট এক্সপ্লেন করছি এবং এটার সাথে কানেক্টেড এই ইম্প্যাক্ট আসবে। সো ইয়া সো উইথ এমন ম্যাগনিটিউডের ইম্প্যাক্ট আনতে পারে যেটা আগের স্পিকার আনে নাই, which normally makes them win a clash which they normally wouldn't. Yes, উইথ আনতে পারে। This is a completely legitimate thing whips can do. বাট ওই তো মাঝে মাঝে ক্রেডিট করা হয় না ফর লাইক আই ডোন্ট নো কিছু কিছু জাজের সাবজেক্টিভিটির কারণে। হ্যাঁ ভাই, এটা এনডিডিসি মানে কয়েকজন মানে জাজ করছিল, সো ওই জন্যই আর কি মেইনলি আবার জিজ্ঞেস করা আপনাকে ভাই। যাই হোক, এখন ভাই আমার কোশ্চেন হচ্ছে উইপে আমি যদি ওয়ার কম্পারিজন দেখাই তো ওয়ার কম্পারিজন ছাড়া আর কি কি দেখানোর লাগে যাতে আমার ডিবেটটা আমি উইনিং মোমেন্টে নিয়ে যেতে পারি অ্যাজ আ উইপ হিসেবে। ওকে আচ্ছা, উইপে ওকে এখানে অনেক কিছু এক্সপ্লেন করা লাগবে, বাট ফার্স্ট স্পিকারটা তো এক্সপ্লেন করছি। উইপেরটা সেকেন্ডটা একটু বড় করে উইপেরটা এক্সপ্লেন করি। উইপের জন্য যেটা দরকার সেটা হচ্ছে কয়েকটা জিনিস। এক, ডিবেটের একদম প্রাইমারি ক্ল্যাশ কি সেটা আইডেন্টিফাই করা। ক্ল্যাশ বলতে কি বুঝাচ্ছি? ক্ল্যাশ বলতে বুঝাচ্ছি যে ডিবেটের মেইন যে পয়েন্টে আমাদের দুইটা সাইডের আর্গুমেন্টেশন হচ্ছে বা মেইন যে পার্টটা আসতেছে যেটার উপরে মানে মারামারিটা হইতেছে বেসিক্যালি এন্টায়ার ডিবেট। সো সাপোজ মানে প্রত্যেকটা ডিবেটই বিভিন্ন কনসেপ্টের উপর বেস করা হয়। প্রাইভেসি ম্যাটার করে নাকি সিকিউরিটি ম্যাটার করে, ডেমোক্রেটিক রাইট ম্যাটার করে এটা কি ইকোনমিক বেনিফিট ম্যাটার করে, এইরকম জিনিসপাত নিয়ে। সো ফর এক্সাম্পল, ইফ দিস ইজ আ মোশন অ্যাবাউট this house would allow corporations to run cities. এখন কর্পোরেশনসদের যদি আমি সিটিজ রান করার অ্যাবিলিটি দিই, এখানে একটা একদম ইনটুইটিভ ক্ল্যাশ আছে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি ভার্সেস ডেমোক্রেটিক রাইটস। আমি একটা আনইলেক্টেড বডিকে আমার উপরে ফুল কন্ট্রোল দিতেছি বা একদম কমপ্লিট রুল করার অ্যাবিলিটি দিচ্ছি, ভার্সেস ইন রিটার্ন আমি কর্পোরেশন থেকে অনেক এফিসিয়েন্ট বেনিফিট পাচ্ছি, ইকোনমিক বেনিফিট ভার্সেস ডেমোক্রেটিক রাইটস। অথবা মাঝে মাঝে ইট ইজ লাইক প্রিন্সিপাল ভার্সেস ইউটিলিটি ডিবেট আসে, যে সিকিউরিটি ভার্সেস হিউম্যান রাইটস ক্ল্যাশ আসে। যেমন দিস হাউস উড অ্যালাউ টর্চার ইন কেস অফ ইন্টারোগেশন অফ টেররিস্ট। সো এখানে কি টর্চারের মাধ্যমে আমি কিছু হিউম্যান রাইটস ভায়োলেশন করতেছি, আবার অ্যাট দ্য সেম টাইম আমি এই টর্চারের থ্রুতে অনেক ধরনের মানুষজনের বেনিফিশিয়াল বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি যেটার থ্রুতে আমি মানুষকে প্রোটেক্ট করতে পারতেছি। These are clashes.
এই ক্ল্যাশ গুলাকে হুইপ থেকে যখন দুইটা স্পিকার কথা বলবে, দুই চারটা স্পিকার কথা বলা শেষ হবে, তখন ইজিলি বোঝা যায় যে এটা হচ্ছে ক্ল্যাশ, এন্ড এই ক্ল্যাশ গুলাকে আমার জিতা মাস্ট। তো এটা শুনলে বোঝা যায় যে ক্ল্যাশ হচ্ছে। তখন ওইটার আন্ডারে ইউ অ্যাড দুইটা জিনিস। একটা হচ্ছে রিবাটালস, একদম মাস্ট, যে রেসপন্সেস গুলা দেওয়া অ্যাবসলিউটলি ক্রুশাল, সেগুলোকে রেসপন্ড করতে হবে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট আছে সেইটাকে রেসপন্ড করা দরকার, মানে তাদের ডিবেট উইনিং কেস যেটা, ওইটাকে সবার আগে রেসপন্ড করতে হবে। এরপরে ইউ মুভ অন টু অন্যান্য জিনিসগুলোকে রেসপন্ড করা। সো রেসপন্সেস প্রায়োরিটি বেস ভাবে আগাইতে হবে। দেন ইউ অ্যাড কম্প্যারিজন, যে আমার ওয়ার্ল্ডের ইম্প্যাক্ট গুলো কি কি। তখন ইউ অ্যাড থিংস লাইক, যেটাকে বলে মেইনলি ওয়েইং। ওয়েইং কি? ওয়েইং হচ্ছে নিজের আর্গুমেন্টটার ইম্পর্টেন্সটা ভালোভাবে বোঝানো। এটাকে কয়েকটা ওয়েতে করা যেতে পারে। এক হচ্ছে আমি অনেক মানুষকে ইম্প্যাক্ট করতেছি, স্কেল বুঝানো। সেকেন্ড হচ্ছে আর্গুমেন্টের ভালনারেবিলিটি বোঝানো, যে আমি অনেক ভালনারেবল মানুষজনকে বাঁচাচ্ছি বা তার বেনিফিট দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা। থার্ড থিং ক্যান বি যে আমার এফেক্টটা লং টার্মে ভালোভাবে কাজ করে রাদার দ্যান শর্ট টার্ম। সো এই জন্য আমারটা বেশি ইম্পর্টেন্ট, বা আমার ইম্প্যাক্টটা বা আমার আর্গুমেন্টটা বেশি দরকার। এবং আরো অনেক মেট্রিক্স আছে। ফোর্থলি ইউ ক্যান সে যে আমার আর্গুমেন্টে যে ইম্প্যাক্টটা পড়বে ওটা বেশি ইন্টেন্স, মানে মানুষজনের উপর হার্ম কম হলো, ওই হার্মের ডিগ্রিটা অনেক বেশি। তো দ্যাটস ওয়াই ইট ম্যাটার্স। অ্যান্ড এই সব জায়গা থেকে ইউ ক্যান প্রুভ প্র্যাকটিক্যালি যে ওয়াই ইউর আর্গুমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু দেয়ার কেস। তো এখান থেকে কম্প্যারিজন করা পসিবল ওয়েইং এর। আনাদার থিং ইজ, এটা তো ইম্প্যাক্ট বেস ওয়েইং গেল। আরেকটা ফর্ম অফ ওয়েইং ইজ তোমার যে মানে ট্রুথ ভ্যালু বেস ওয়েইং, যে আমাদের আর্গুমেন্ট ট্রু হওয়ার লাইকলিহুড তাদের আর্গুমেন্ট ট্রুথ এর চেয়ে বেশি। এইখানে ইউ বিকাম আ বিট চ্যারিটেবল। ইউ সে যে ওদের সাইডে ট্রুথের কিছু পরিমাণ চান্সেস আছে, বাট স্টিল আমাদের ওয়ার্ল্ডে ট্রুথ হওয়ার প্রবাবিলিটি অনেক হাই। তখন ইউ এক্সপ্লেইন যে ওয়াই ইট ইজ বেটার। ওকে, এরপরে মানে ওয়েইং শেষ হলে লাস্টলি ইউ মুভ অন টু কম্প্যারিটিভ, যে ওয়াই উই উইন। এটার জন্য একদম ফুল কম্প্যারিজন, একটা সামারাইজেশন আমাকে শো করা, যে রেসপন্সেস ডান, ওয়েইং ডান, এন্ড দেন ইউ মুভ অন টু অ্যাকচুয়ালি। এইখানে ইউ রিকানেক্ট উইথ ইয়োর ভেরি ফার্স্ট স্পিকার, যে ডিবেটের একদম প্রাইমারি বার্ডেন কি ছিল, এন্ড আমরা ওই প্রাইমারি বার্ডেনটাকে কিভাবে রিচ করতে পারি। ওকে, আরেকটা কোয়েশ্চেন আছে, ভাই প্রিন্সিপাল তো কাউন্টার প্রিন্সিপাল দিয়ে এঙ্গেজ করতে হয়, তো এই মোশনে হিউম্যান রাইটস ভায়োলেশন কি কিভাবে কাউন্টার প্রিন্সিপাল দিয়ে এঙ্গেজ করব? ওকে, সাপোজ ওই যে টর্চার অ্যালাউ করবো ফর দ্য সেক অফ সিকিউরিটি, এখানেও কাউন্টার প্রিন্সিপাল ইজিলি ড্র করা পসিবল। একটা সাইডের প্রিন্সিপাল কি, যে প্রিন্সিপাল হচ্ছে মানুষজনকে we cannot instrumentalize human beings for as a means to an end. So deontological principle use করা যায়, যে প্রত্যেকটা মানুষের অ্যাবসলিউট হিউম্যান রাইট আছে, হিউম্যান ডিগনিটি আছে, এটাকে কখনোই ভায়োলেট করা যায় না ফর দ্য সেক অফ গ্রেটার ইউটিলিটি। অন দি আদার হ্যান্ড অপোজিশনে লাইক দেয়ার ইজ আ প্রিন্সিপাল কেস, যে গভর্নমেন্টের ফিউচার সিটিজেনদের বা যারা এই ইনসিকিউর অবস্থায় আছে তাদেরকে প্রোটেক্ট করার অব্লিগেশন আছে as any means necessary. Why? Because state already coerces individual to a massive degree and holds the monopoly of violence over every individual. So government প্রত্যেকটা মানুষের ফ্রিডমের উপরে কন্ট্রোল রাখে। কেন? উই বেসড অন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, যে মানুষজন এর বেসিসে সিকিউরিটিটা পাবে। So as a result, সিকিউরিটির জন্য গভর্নমেন্ট is absolutely obligated. So thus মানুষজনের মানুষজনের সিকিউর করার কারণে অব্লিগেশনের জন্য সে চাইলে টর্চারটা করতে পারে। বাট এখানে ক্যাচটা হচ্ছে ইউ নিড টু প্রুভ অ্যাবসলিউটলি এন্ড সার্টেনলি যে টর্চারের থ্রুতে ইউ ক্যান মেক দ্য সোসাইটি মাচ মোর সিকিউর, উইচ ইজ আ লাইক নট দ্যাট মাচ বিগ অফ আ বার্ডেন, ইউ ক্যান ডু ইট। এরপরে আচ্ছা ভাই, সো উইচ প্রিন্সিপাল শুড বি টেকেন, এটা ওয়েইং কিভাবে হয়? আচ্ছা, এটা ওয়েইং ওই যে বিভিন্ন মেট্রিক্স এর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওই যে ওয়েইং এর আগের মেট্রিক্স গুলো বললাম না, সেগুলোকে ইন্টিগ্রেট করা যেতে পারে। সাপোজ ইউ হ্যাভ এ প্রিন্সিপাল অব্লিগেশনস অফ স্টেটস টু প্রোটেক্ট সিভিলিয়ান
and principal obligation, principal harm of human dignity being violated. এই দুটার মধ্যে কোনটা বেশি ম্যাটার করতেছে? আমি যদি সেকেন্ডটা নিয়ে ওয়েইং করি যে না, প্রিন্সিপাল অব্লিগেশন অফ প্রোটেক্টিং আদার্স, এটা বেশি ম্যাটার করে, যে ফিউচার ভিকটিমদের প্রোটেক্ট করতে হবে, তখন ইউ মুভ অন যে এক ফিউচার ভিকটিম যারা আছে তাদের স্কেলটা অনেক বেশি, অনেকগুলো ফিউচার ভিকটিম হবে বেসড অন এ টেররিস্ট অ্যাটাক, এবং যে ইনফরমেশনটা আমি পাবো থ্রু টর্চার, সেটা ওই টেররিস্ট অ্যাটাককে প্রিভেন্ট করলে এতগুলি মানুষ বাঁচবে। অ্যান্ড দেয়ারফর ইট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, অ্যান্ড ওই ইম্পর্টেন্সটাকে কানেক্ট করা যে ওদের সাইডের যে প্রিন্সিপালটা, যে টর্চার মানুষজনের হিউম্যান ডিগনিটি ইনহারেন্টলি ভায়োলেট করে, তখন এক্সপ্লেন করা পসিবল যে মানুষজনের উপরে সব থেকে বড় হিউম্যান ডিগনিটি ভায়োলেশন ইজ টেকিং দেয়ার লাইফ উইদাউট দেয়ার কনসেন্ট। সো এই মানুষজনের লাইফ নিয়ে যাওয়া বা লাইফ ইটসেলফকে ডিস্ট্রয় করা, এইটা হয় when individuals আর ইনসিকিউর, যখন মানুষজনের সিকিউরিটি থ্রেটটা তৈরি হয়। সো আমি নেট হিউম্যান ডিগনিটি আমাদের ওয়ার্ল্ডেও ভায়োলেট হবে, মানে ওদের ওয়ার্ল্ডে যদি আমি ইনফরমেশন গ্যাদার করতে না পারি, আরো বেশি মানুষজনের নেট হিউম্যান ডিগনিটিটা ভায়োলেট হয়, বাট আমরা ওটাকে রিডিউস করি। সো ইফ এনিথিং, ওদের প্রিন্সিপাল ক্যান বি ফ্লিপড বেসড অন আমাদের entire concept and analysis. Okay, I hope this is clear. আচ্ছা, এটা তো গেল। As I was explaining যে থার্ড স্পিকারের মানে এন্টায়ার কাজ কি, এইটার মধ্যে কোনো কোশ্চেন আছে যে থার্ড স্পিকারের ভিতরে হুইপের আর কি কি করা লাগতে পারে? ভাই আমি যদি বলি, প্রথমে হচ্ছে যে আমাকে ক্ল্যাশ দেখাইতে হবে, ক্ল্যাশ কম্পারিজনটা দেখাইতে হবে, রিবেটাল দিতে হবে, এরপর হচ্ছে ওয়েইংটা আমার ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ড কম্পারিজনটা দেখে আমার স্পিচ শেষ। তো এইভাবেই তো যেতে হবে, রাইট? হ্যাঁ, এভাবে এক্স্যাক্টলি। আচ্ছা ভাই। আর রিব্যাটাল দিতে হবে অলওয়েজ প্রায়োরিটি বেসিসে, যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওটাতে বেশি টাইম স্পেন্ড করতে হবে। এন্ড রেসপন্সেস কখনোই মানে ওয়ান লাইনে দেওয়া যাবে না। এটা এখন মানে সেকেন্ড স্পিচের ক্ষেত্রে আসি, যে সেকেন্ড স্পিকারে যদি কেউ থাকে, তার যেটা করতে হয় সেটা হলো আগে যা যা বলছি এবং পরে যা যা বলছি সবকিছু একটা মিক্স। সেকেন্ড স্পিকারে দুইটা কাজ, এক, ফার্স্ট স্পিকারের যে পার্ট গুলাকে সে রেখে গেছে সেই আর্গুমেন্টটাকে ঠিকঠাক মতো বিল্ড করা, মানে প্রপারলি নিজের আর্গুমেন্টকে কমপ্লিট করা, এন্ড সাথে যদি আমার নতুন কোনো কেস থাকে যেটা আমার দেওয়া মাস্ট, সেই কেসটাকে কমপ্লিটলি কনস্ট্রাক্ট করা। এন্ড এরপরে রেসপন্সেস যতগুলি দরকার পড়ে, মানে এরপরে বলতে আমি জাস্ট মানে আমার কথা বলার সিকোয়েন্স বুঝাচ্ছি, নট নেসেসারিলি যে আর্গুমেন্ট আগে দিতে হবে রেসপন্স পরে দিতে হবে। লাইক ইফ ইউ আর গিভিং আ সেকেন্ড স্পিচ, দেন আই উড সে যাতে করে রিবাটাল গুলি আগে দিয়ে নিতে, মানে অপোজিশন যেগুলো বলতেছে সেগুলোর রেসপন্স আগে করতে, তারপর আর্গুমেন্টে মুভ করতে। আর্গুমেন্ট শেষ করে রিবাটাল দিতে গেলে অনেক সময় টাইম ক্রাঞ্চের জন্য রেসপন্স দেওয়া যায় না, বা একটা আরেকটার ভিতরে মিক্স হয়ে যায়। Yeah, surprisingly second speaker-এরও স্ট্রাকচার আছে। সো কেউ মানে না, বাট যাই হোক, ওই তো সেকেন্ড স্পিকার স্ট্রাকচার ইজ লাইক অনেক বেশি সিম্পল। ইউ জাস্ট নিড টু গিভ রিবাটালস এন্ড ইউ নিড টু লাইক মেক কেসেস এটার উপরে। বাট ওইটার ভিতরে রেসপন্স এন্ড আর্গুমেন্টের ভিতরে স্ট্রাকচার আছে, যে আমি চাইলে অনেক মিক্সড করে একটা কেস দিতে পারি স্ক্যাটার্ড ভাবে, বাট আমি চাইলে আবার স্ট্রাকচার্ড ওয়েতে একটা আর্গুমেন্ট ড্র করতে পারি। অ্যাসারশন দিব, দেন মেকানিজম ড্রপ করবো, দেন ইম্প্যাক্ট করবো, দেন ইলাস্ট্রেশন দিব, হাউ ডাজ ইট লুক লাইক, এন্ড দেন কনক্লুশন ড্র করবো। এইভাবে একটা আর্গুমেন্ট ড্র করা যায়। অথবা আই ক্যান লাইক মানে ধরলাম র্যান্ডমলি দিয়ে দিতেছে, দ্য স্ট্রাকচার ওয়ান ইজ মাচ বেটার, যেটার মধ্যে আমার আর্গুমেন্ট স্ট্রাকচার ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট কি আছে? ইম্পর্টেন্ট হচ্ছে যে রিবাটাল যখন দেওয়া হবে তখন রিবাটাল হ্যাজ টু বি অ্যানালিটিক ইন নেচার, নট অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? মানে হচ্ছে জাস্ট আমি একটা লাইন বলে দিলাম যে ও ওদের ওয়ার্ল্ডে এটা হয় না, কেন হয় না, ইউ নিড টু এক্সপ্লেইন। বিকজ ওরা যত বেশি টাইম অ্যান্ড এফোর্ট দিছে নিজের আর্গুমেন্টটা ট্রু প্রুভ করার জন্য, আমারও ওইভাবে দেখাইতে হবে যে ওদের আর্গুমেন্টটা কেন ট্রু না, এটা প্রুভ করার জন্য। যদি সেকেন্ড স্পিকারের একটা আর্গুমেন্ট বাকি থাকে এন্ড লাস্টের দিকে দুই একটা কথা বলে শেষ করে দেন,
অ্যাজ এ ফার্স্ট স্পিকার আমি কি এটা এক্সটেন্ড করতে পারবো? টেকনিক্যালি অ্যান্ড লিগালি ইয়েস, ইউ ক্যান অ্যাড, মানে এটা ডিপেন্ড করে যে আর্গুমেন্টের যদি কিছু অ্যানালিসিস দেওয়া হয়েছে, কিছু অ্যানালিসিস বাকি আছে, বাট এরকম যদি হয় যে জাস্ট একটা দুটা অ্যাসারশন দিয়ে চলে গেছে একদম লাস্টের দিকে, আর কোনো কিছু নেই, তখন আই ডোন্ট থিঙ্ক যে ইট ইজ আ গুড আইডিয়া ওই সেম আর্গুমেন্টটাকে এক্সটেন্ড করা। বাট যদি আর্গুমেন্ট এক্সটেন্ড করা লাগে, দেন এক্সপ্লেইন যে হ্যাঁ ও আগে এটা দিয়ে এক্স ওয়াই জেড কথাবার্তা বলছে, সেই জন্য বুঝতে এটা অ্যাবসলিউটলি নতুন ফ্রেমিং না। বাট সে যদি আর্গুমেন্টের কিছু পরিমাণে অ্যানালিসিস দেয়, বাট বুইতে এসে আমার মাথায় নতুন কয়েকটা লেয়ার আসছে যেগুলো আমি চাইলে আমি অ্যাড করতে পারি, দেন ইউ ক্যান অ্যাড ইট, যে আমার আর্গুমেন্টে ওদের আর্গুমেন্টে এই এই লেয়ার আমি চাইলে অ্যাড করতে পারবো। সো আবার আর্গুমেন্ট যদি এরকম হয় যে মাত্র অল্প কিছু মানে দুই একটা লাইন বলছে যেটা কোনো মানে ফুল ফ্লেজড কোনো অ্যানালিসিস নাই, তখন একটু রিস্কি। বাট ওই যে আগে বললাম যে আমার যদি নতুন অ্যানালিসিস একদম ভেরি ওয়ার্স্ট কেসে অ্যাড করতেই হয়, বা নতুন ইম্প্যাক্ট ভেরি ওয়ার্স্ট কেসে অ্যাড করাই লাগে, তখন হাউ উড আই ডু ইট, ওইভাবে করতে হবে যে আগের একটা আর্গুমেন্ট ছিল সেটার অ্যানালিসিস বা ইয়ে সেটা বলতেছি। Second speaker is the baby of PM and whip. Yes, ওই তো it's a mismatch between both. But যাই হোক, সেকেন্ড স্পিকার হচ্ছে অনেক জায়গায় হয় কি হুইপের কিছু কাজ, ফার্স্ট স্পিকারের কিছু কাজ, এই কাজগুলোর একটা মিক্সচার হিসেবে আসে। বাট সেকেন্ড স্পিকার ও ফার্স্ট স্পিকার এন্ড থার্ড স্পিকার, অনেকে ভাবে যে সেকেন্ড করা অনেক ইজি, না, সেকেন্ড করা সবচেয়ে হার্ড বাদ বাকিগুলোর তুলনায়। ওয়াই? বিকজ পুরা ডিবেট কোন দিকে যাবে, কোন ডিরেকশনে যাবে, এটা বুঝে অ্যাডাপ্ট করতে হয়। এখান সে পার্টটা সেকেন্ড স্পিকারের স্ট্রাকচার বা অন্য কিছুর থেকে বেটার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিবেটের সাথে অ্যাডাপ্ট করা বা অ্যাডাপ্টেবিলিটি, যে ডিবেট কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা যেটা দিয়ে আমি আমার আর্গুমেন্টকে আগাবো। সো ফর এক্সাম্পল, মানে আদিমকালের কোনো একটা মোশন যদি নিই যে দিস হাউস প্রেফার্স আ ওয়ার্ল্ড ওয়ার অর্গানাইজড রিলিজিয়ন ডাজন্ট এক্সিস্ট, মানে রিলিজিয়ন আছে বাট রিলিজিয়নের কোনো অর্গানাইজেশন নাই, মানে চার্চ বা ইনস্টিটিউশন নেই, সবাই পার্সোনালি নিজেদের ভাষায় নিজেদের মতো রিলিজিয়নের ইন্টারপ্রেট করে, এর একটা ওয়ার্ল্ড। আরেকটা ওয়ার্ল্ড হচ্ছে মানুষজনের রিলিজিয়নের ইনস্টিটিউশন। গভের সাইডের কথা কি, গভের সাইডের কথা হচ্ছে ও রিলিজিয়াস ইনস্টিটিউশন ব্যাড, কনজারভেটিভ এটসেট্রা এটসেট্রা। অপেশে ক্যান কমপ্লিটলি ফ্লিপ দিস এন্টায়ার কেস এবং বলতে পারে যে আমাদের ওয়ার্ল্ডের যেটা আছে সেটা হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যাট দ্য ভেরি লিস্ট রিলিজিয়নকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখে। মানুষজনের হাতে যখন ইন্ডিভিজুয়ালি মানুষজন ইন্টারপ্রেট করতে যাবে, তখন মানুষজনের বায়াসনেস, বা এমন তো না যে ওয়ার্ল্ডে রিলিজিয়ন কনজারভেটিভ না বা রিলিজিয়াস কনজারভেটিজম নাই, ওই ওয়ার্ল্ডে আদার ফর্ম অফ ডিসক্রিমিনেশন এক্সিস্ট করেন, মানুষজনের মধ্যে রেসিজম, সেক্সিজম, জেনোফোবিয়া এগুলো তো আছেই, তাই না? সো মানুষ যদি পার্সোনালি নিজের রিলিজিয়াস স্ক্রিপচারকে ওইভাবে ইন্টারপ্রেট করতে যায়, এত বড় স্ক্রিপচার যেগুলোর মধ্যে অনেক পার্টি ওইভাবে ক্লিয়ার না, তখন মানুষজন নিজের বায়াস গুলোকে আরো বেশি ইনজেক্ট করবে, রিফ্লেক্ট করবে এই রিলিজিয়াস স্ক্রিপচারের উপরে, তখন তারা ওইভাবে আরো বেশি বায়াস ভাবে নিজেদের স্ক্রিপচার গুলোকে ইন্টারপ্রেট করা শুরু করবে। সো পার্সোনাল ইন্টারপ্রিটেশন ইজ মাচ মোর কনজারভেটিভ এন্ড xenophobic compared to like institutional interpretation. Then you can give যে অ্যানালিসিস বিহাইন্ড যে কেন তোমার এই রিলিজিয়াস ইনস্টিটিউশন আর মোর লাইকলি টু বি মডারেটেড ওভার টাইম, এবং ওদের প্রোগ্রেসিভ হওয়ার বা অনেক বেশি এক্সট্রিম ইন্টারপ্রিটেশন না দেওয়ারও ইনসেন্টিভ আছে। দেন ইউ এক্সপ্লেইন যে এই জন্য আমরা এই পার্টিকুলার ক্লাসটা জিতি। সো এই আর্গুমেন্টেশন হওয়ার পরে আমি যদি পরের স্পিকার হই, তখন আমি জেনেরিক কেস দিয়ে আগাইতে পারবো না। আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই কেসগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হবে, অ্যাডাপ্ট করে দেন ফ্রেম করে নিজের কেস গুলাকে বিল্ড করতে হবে। সো আই ক্যান নট জাস্ট সিম্পলি রান দ্য সেম কেস যেটা ফার্স্ট স্পিকার বলে গেছে, আই হ্যাভ টু দেন প্রুভ
exclusively কেন religious institution are more likely to be conservative in nature compared to মানুষজন ইন্ডিভিজুয়ালি পার্সোনালি যখন ইন্টারপ্রেট করে ওইটার তুলনায়। তো এই অ্যাডাপ্টেশনটা প্রত্যেকটা জায়গায় দরকার, মানে যে ডিবেটই হোক। এটা তো জাস্ট একটা নিশ এক্সাম্পল, বাদ বাকি অনেকগুলাতে মানে থাকা পসিবল। ওকে, সো সেকেন্ড স্পিকার, থার্ড স্পিকার, ফার্স্ট স্পিকার প্রত্যেকটা কিছু মানে পার্ট এক্সপ্লেইন করলাম, এন্ড অনেক কিছু আছে এটার মধ্যে যে যেটা বলতেছিলাম যে স্পিকার রোল আইসোলেশনে কাজ করতে পারে না, সবকিছুর একটা মিক্স হিসেবে কাজ করে। ইফ ইউ নো যে ক্যারেক্টার ফার্স্ট স্পিকার স্ট্রাকচার এটা, বাট ইউ ডোন্ট নো যে ক্যারেক্টারাইজেশন বা ফ্রেমিং কি বা সেটআপ কি, তখন থিংস বিকাম ভেরি মেসি। So you need to have a complete understanding of how debates actually work, or at the very least basics গুলো। So তখন speaker roles become much more effective. আচ্ছা, কারো কোনো questions, additional, anything? So debater ingredients গুলা each speaker strategically choose করা উচিত। Yes, obviously. Debater ingredients each speaker এর strategically choose করতে হবে। মানে you cannot choose এরকম জিনিস যেগুলা কিনা আমার প্রতি ব্যাকফায়ার করতে পারে, at the same time you cannot choose things যেগুলা আমার জন্য like absolutely irrelevant. You must choose এই ধরনের জিনিস যেগুলা আমার ইম্প্যাক্ট গুলাকে আরো ব্রডেন করতে পারে বা আমার কেসটার ট্রুথ ভ্যালু বেটার ভাবে প্রুভ করতে পারে। ভাই আর্গুমেন্টস এর ইউনিক ইম্প্যাক্টিং কিভাবে করব বেসিক্যালি? ও, আর্গুমেন্টস এর ইউনিক ইম্প্যাক্টিং, এটা হচ্ছে কোন একটা আর্গুমেন্টের যখনই একটা ইম্প্যাক্ট আসে তখন ওই ইম্প্যাক্টটাকে আস্ক করতে হবে যে ইজ দিস দ্য টিপিং পয়েন্ট। মানে ধরলাম টিপিং পয়েন্ট বলতে কি বোঝায়, বোঝায় যে কোনো কিছু যখন হয় ওইটা অনেক সময় একটা রিজনের জন্য হয় না, লাইক ম্যাসিভ কালেকটিভ অনেকগুলা মিক্সচারের কারণে হয়। সো ফর এক্সাম্পল টেরোরিজম যদি আমি বলি, টেরোরিজম কখনো সিঙ্গুলার একটা রিজনের জন্য হয় না। সাপোজ ইভেন দ্য মোস্ট এক্সট্রিম অফ দ্য এক্সট্রিম গ্রুপ, যে লাইক আইএসএস এর কথাই যদি ধরো বা আল কায়দার কথাই যদি ধরো, এই টেরোরিস্ট গ্রুপ গুলাকে বলা হয় রিলিজিয়াস টেরোরিস্ট গ্রুপ, বাট দে হ্যাভ ভেরি লিটল টু অলমোস্ট নাথিং টু ডু উইথ রিলিজিয়ান ইন টার্মস অফ অরিজিনিটি। মানে শুনতে সারপ্রাইজিং লাগতে পারে, বাট দিস ইজ ট্রু যে শুধুমাত্র রিলিজিয়ানের কারণে এরা জিনিসটা এমন কাজ করে না যে অল্প কিছু রিক্রুট ঘরে বসে বসে রিলিজিয়াস স্ক্রিপচার পড়তেছিল, ওর হঠাৎ করে মনে হলো ওর সিরিয়ায় গিয়ে মানুষ মারা দরকার। এমনি কখনোই টেরোরিজম কাজ করে না। টেরোরিজম হ্যাপেন্স বিকজ মানুষজনের এক সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন অনেক বাজে। সো ও এত বেশি হরেবল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনে আছে যে এটার জন্য দায়ী যে অ্যাক্টরটা আছে তার প্রতিও এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ হয় বা ভায়োলেন্ট হয়ে যায়, যেটা কিনা ইরাক ওয়ারের পরে পপুলেশনটা ফিল করছিল এগেনস্ট ইউএসএ বা ওয়েস্টার্ন ফোর্সেস, যে এরা এসে ডিরেক্টলি আমার কান্ট্রিতে আসছে এবং আমার ফ্যামিলি মেম্বারদের স্লটার করছে। সো আই হ্যাভ নো ওয়ে লেফট বাট টু রিটালিয়েট ভায়োলেন্টলি। সেকেন্ড হচ্ছে মানুষজনের এডুকেশনাল অবস্থা, মানুষজন যত বেশি আনএডুকেটেড হবে তত বেশি তাদেরকে ব্রেইন ওয়াশ করা ইজিয়ার, সো মানুষজন এখান থেকে টেরোরিস্ট হবে। থার্ড অফ অল টেরোরিজমের মানে বিল্ড হওয়ার জন্য একদম হাই ইন্টেন্সিটি অফ রেজ লাগে, বিকজ আমি অনেক বেশি মানে রিস্ক নিতেছি when I'm involving myself within a terrorist activity. সো যেই রেজটা শুধুমাত্র জাস্ট রিলিজিয়াস স্ক্রিপচার পড়ে আসা পসিবল না, এটা হ্যাপেন্স বিকজ when there are personalized levels of suffering. আমি খাবার পাচ্ছি না, আমার হাঙ্গার আছে, ফুড শর্টেজ আছে, সো এইটা বা আমার কোনো ফ্যামিলি মেম্বার মারা গেছে, এই রেজ গুলো যখন বিল্ড হয়। সো ইয়া, একটা জিনিস যখন ঘটে তখন ওগুলা মাল্টিটিউড অফ রিজনে ঘটে। এই টাইমে আমার যেটা করা লাগে সেটা হচ্ছে কোন একটা ঘটনা যখন ঘটতেছে তখন ওইটার মাল্টিটিউড অফ রিজনের মধ্যে ডিবেট সাধারণত একটা বা দুইটা রিজনকে নিয়েই হয়। ওই রিজনটাকে আইডেন্টিফাই করে ওইটা কেন সব থেকে বেশি ইম্প্যাক্টফুল বা সব থেকে বেশি ব্রড ইম্প্যাক্ট রাখে, এফেক্ট রাখে, সেইটাকে এক্সপ্লেইন করা। সো সাপোজ
if this is a debate about like countries prioritizing like social improving socio-economical condition of individuals over imposing like strict regulation or strict costs things like crossfire, torture, or arbitrary arrest in order to prevent terrorism. মানে ডিবেট হচ্ছে বেসিক্যালি টেরোরিজম দমন করার জন্য আমি মানুষজনের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন ফিক্স করব নাকি মানুষজনের উপর একদম ভায়োলেন্ট ক্র্যাকডাউন শুরু করব। সো ধরো ভায়োলেন্ট ক্র্যাকডাউন বলতে কি অনেক বেশি রেড দেওয়া, অনেক বেশি মানুষজনকে মানে সার্ভেইলেন্সে রাখা, দেন হচ্ছে টেরোরিস্ট গ্রুপ গুলোর এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা। এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে ক্রস ফায়ারে দেওয়া বা পুলিশ ডিরেক্টলি শুট করে মারা, এই জিনিসগুলো করব। এইখানে যখন তুমি কথাবার্তা বলবা যে গভর্নমেন্ট সাইড থেকে যখন তুমি বলতেছো যে মানুষজন সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের কারণেই টেরোরিস্ট হয়, অ্যান্ড এইটাই একদম অ্যাবসোলুট রিজন বা সব থেকে বড় রিজন যেটার কারণে মানুষজন টেরোরিস্ট হচ্ছে, অ্যান্ড এই জন্য এটাকে সলভ করা দরকার। তখন ইউ এক্সপ্লেইন যে ওয়াই সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন এক্সক্লুসিভলি ইম্প্যাক্টস ইন্ডিভিজুয়াল। এই যে এক্সক্লুসিভলি ইম্প্যাক্ট কিভাবে করে, তখন এটাকে মাল্টিপল মানুষ যা যা যে স্টেকটা নিয়ে তুমি এক্সক্লুসিভিটি মানে ক্লিয়ার করতেছো, ধরো এভরি ইম্প্যাক্ট ইজ ডিপেন্ডেড অন আ পার্টিকুলার স্টেক হোল্ডার বা এফেক্টেড গ্রুপ। কারণ এফেক্টেড গ্রুপ না থাকলে ইম্প্যাক্টটা কাকে করতেছে, অবভিয়াসলি কোনো না কোনো একটা মানুষকে করতেছে, তাই না? সো সেই মানুষটার উপরে যে ইম্প্যাক্টটা পড়বে সেই ইম্প্যাক্টটাকে কানেক্ট করা উইথ মাল্টিপল থিংস দ্যাট দে কেয়ার অ্যাবাউট। তো এইখানে হচ্ছে এক্সপ্লেন করা দরকার যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন এই মানুষটার জন্য মাল্টিপল দিক বলতে কোন কোন দিকের ব্যাপারে সে কেয়ার, কোন কোন দিকের ব্যাপারে এফেক্ট করতেছে। তখন ইউ এক্সপ্লেন যে আদার অ্যাডভান্স যেরকম রিলিজিয়াস ইন্ডক্ট্রিনেশন, ব্রেইন ওয়াশিং বা মানুষজনকে রিক্রুট করা, আইডিওলজিক্যাল মোটিভে মানুষজনকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া, এগুলো তখনই কাজ করে যখন মানুষজনের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন বাজে থাকে। মানে একটা এরিয়াতে যদি এডুকেশন না থাকে, একটা এরিয়াতে যদি মানুষ রাইট রং এর কনসেপ্টের মধ্যে আলাদাই না করতে পারে, ওই পার্টিকুলার জায়গায় মানুষজনকে ব্রেইন ওয়াশ করা ইজ মাচ মোর ইজিয়ার। কেন? বিকজ এক, মানুষজনের নর্মাল মোরালিটির সেন্সটা খুবই কম, যেটা দিয়ে কিনা মানুষ প্রিভেন্ট করতে পারে ব্রেইন ওয়াশিংকে। সেকেন্ড অফ অল, মানুষজনের নিড এত বেশি যে তার সোশিও ইকোনমিক্যাল ডিপ্রাইভেশনের কারণে যে সে খাবারের জন্য কোন একটা টেরোরিস্ট গ্রুপ যদি আমাকে ফুড প্রোভাইড করে, বেসিক নেসেসিটি প্রোভাইড করে, সে তার প্রতি লয়্যালটিটা দিবে। বিকজ এই নিডটা আমার অন্য সবকিছু, আমার মোরালিটি বা অন্য মানুষকে হার্ম করা খারাপ, এই সব কিছুকে সুপারসিড করে। হাঙ্গার বা রেজ, এই টাইপের প্রাইমাল ইমোশন গুলো হচ্ছে মানুষজনের প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর। এটা যখন প্রুভ করে ফেলছো যে মানুষজনের একদম প্রাইমাল মোটিভেশন গুলো ট্রিগার হয় লাইক হাঙ্গার অর রেজ অর ভিন্ডিকটিভনেস, এন্ড দিজ আর দ্য প্রাইমারি মোটিভেশন যেগুলো সেট করে মানুষজনকে অন্য কোনো এক্সট্রিম অ্যাকশন নেওয়ার জন্য, then you have successfully explained the impact যে অ্যাকচুয়ালি সোশিও ইকোনমিক্যাল ডিপ্রাইভেশন হচ্ছে মেইন জিনিস যেটার কারণে টেরোরিজম হচ্ছে, এন্ড দিস ইজ দ্য প্রাইমারি প্রবলেম দ্যাট ইউ মাস্ট নিড টু সলভ। সো ফার্স্টে আইডেন্টিফাই দ্য স্টেক হোল্ডার যাকে নিয়ে আমি কাজ করতেছি, দেন ওর উপরে যে ইম্প্যাক্টটা পড়বে সেই ইম্প্যাক্টটাকে ওই স্টেক হোল্ডারের মাল্টিপল অ্যাসপেক্টের সাথে কানেক্ট করা, ইন্টার কানেকশন দেওয়া, যে ওর অন্যান্য জিনিস যা যা আছে, ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সবকিছুর সাথে কানেক্ট করে করে বোঝানো। দ্যাটস হাউ ইউ প্রুভ যে ওয়াই ইয়োর ইম্প্যাক্ট ইজ এক্সক্লুসিভ ইন টার্মস অফ অন্যদের থেকে, বা ইম্প্যাক্টের স্কেলটা আরেকটু বড় করা। got it ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? আচ্ছা ভাইয়া, লাস্ট একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হইলো আপনার রিপ্লাই স্পিচে হচ্ছে আমি কি কি বলবো? রিপ্লাই স্পিচে হচ্ছে primarily what you need to do is you explain why you win this debate based on everything that has already happened. মানে রিপ্লাই স্পিচ উইথ স্পিচ না, রিপ্লাই স্পিচ অবভিয়াসলি সেকেন্ড স্পিচ না। ইউ ক্যান নট অ্যাড অ্যাবসলিউটলি নতুন জিনিস, ঠিক আছে?
অ্যাবসলিউটলি নতুন কিছু অ্যাড করা যাবে না, বা ইভেন হুইপের মতো লিবার্টি নেই। হোয়াট ইউ মাস্ট ডু ইজ, আগের স্পিকার গুলো যে কথা বলে গেছে অ্যান্ড অপোজিশন যে কথাগুলো বলে গেছে, সেগুলোর বেসিসে তুমি অলরেডি কেন জিততেছো উইদাউট ইন্টারভেনিং লাইক অনেক বেশি এক্সপেন্সিভলি, সেটা হচ্ছে রিপ্লাই স্পিচ। অ্যান্ড রিপ্লাই স্পিচের মধ্যে ইন্টারভেনশন যতটা সম্ভব কমায় রাখতে হবে, যে আমি নতুন কথা যত কম বলবো, অ্যান্ড যে কথাগুলো অলরেডি বলছে এবং রিইটারেট করছে সেগুলোকে বলা। সেকেন্ড অফ অল, রিপ্লাই স্পিচে যেটা লাগে সেটা হচ্ছে প্রায়োরিটি দাও। সবচেয়ে ক্রুশাল পার্ট যেগুলা অ্যাজ অনেক সময় মিস করে যেতে পারে বা মনে নাও থাকতে পারে বেসড অন দ্য টাইমিং অফ দ্য ডে, সেইগুলাকে ফ্লেশ আউট করে বোঝানো যে দিস হ্যাজ অলরেডি এক্সপ্লেইন, যেটা অটোমেটিক্যালি তাদেরকে ডিবেটটাকে হারায়। সো তাদের হারার একদম ক্রুশাল রিজন গুলাকে তুলে ধরা। সো সাপোজ ওরা ফ্রেমিং মিস করছে, ওরা প্রপারলি এই জিনিসগুলোকে এঙ্গেজ করা নেই, যেগুলো এঙ্গেজ করা একদম ইম্পর্টেন্ট ছিল, সেই জিনিসগুলো ইউ পয়েন্ট আউট ইন রিপ্লাই স্পিচেস। Yeah, and রিপ্লাই স্পিচের কোনো ট্রেডিশনাল স্ট্রাকচার নাই যে এটা দেওয়া লাগবে। ইউ জাস্ট গিভ রিপ্লাই বেসড অন ইয়োর প্রায়োরিটিস, যে এটা করা দরকার, এটা আরেকবার রিটারেট করতে হবে, দেন ইউ এক্সপ্লেইন যে কেন এগুলার জন্য ইউ উইন দ্য ডিবেট অটোমেটিক্যালি। আচ্ছা ভাইয়া, সাপোজ হচ্ছে আমি কোনো আর্গুমেন্টের রিবাট দিতে পারি নাই বা আমার মনে ছিল না, বাট আমার রিপ্লাই স্পিচে হচ্ছে জিনিসটা মনে হয়েছে, তখন কি আমি তাহলে এটা একবার দিতে পারবো না? দিস ইজ নট সামথিং প্রেফারেবল যে এটা একদম পরে রিপ্লাই স্পিচে দেওয়া হোক, but in case if you want to do it, try to base that reply on something that is already been mentioned in the constructive. So constructive এ মেনশন করা আছে, ওটার সাথে লুজলি কানেক্ট করে দেন বুঝানো রিপ্লাই স্পিচে যে হ্যাঁ রিবাটাল এটা আছে, মানে দেওয়া যায়, বাট দ্য লেভেল অফ ক্রেডিট দ্যাট ইউ গেট ফর ইট ইজ ভেরি লো, বিকজ রিপ্লাই অনেক পরে আসতেছে, অ্যান্ড এত পরে আসার কারণে মানে দেয়ার ইজ ভেরি লিটল টু নো রুম ফর এঙ্গেজমেন্ট। গভর্নমেন্ট রিপ্লাই হলে পরে তো আর স্পিকারই নেই, সো কে এটার সাথে এঙ্গেজ করবে, অ্যান্ড দেয়ার ইজ নো পিওয়াই, সো অবভিয়াসলি ক্রেডিটটা অনেক কম হবে। তাই ট্রাই টু কানেক্ট ইট উইথ সামথিং দ্যাট হাজ অলরেডি বিন মেনশনড ইন দ্য লাইক কনস্ট্রাকটিভ। দিস ইজ দ্য আইডিয়াল ওয়ে টু ডু ইট। ওকে, রাত 12টা বেজে গেছে, আমরা আজকে থেকে স্লোলি কালকের দিকে মুভ করতেছি। কারো কোনো ফার্দার কোশ্চেন থাকলে করতে ভাই পারো। আপাতত নেই। আপনাকে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ভাই, আপনাকে মানে যদি সামনে হয় তাহলে করবো আর কি, টেক্সট দিব না। আচ্ছা, কোনো সমস্যা নেই, মানে আমার হচ্ছে অনেক সময় ফেসবুকে ঢোকা হয় না, বাট মেসেঞ্জারে মাঝে মাঝে ঢুকি। সো প্লিজ ফিল ফ্রি টু নক, কোনো প্যারা হইলে, কোশ্চেন থাকলে। আচ্ছা ভাই, আজকে সেশনটা ভালো লাগছে ভাই, থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, বাই বাই। ওয়েলকাম ভাই।